আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড হ্যালো। আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন। আজকে আমাদের 4th ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে বাংলাদেশ নিয়ে কিছু জিনিস, যে বাংলাদেশের বেসিক কিছু তথ্য। লাস্ট ক্লাসগুলোতে আমরা পড়েছি কিভাবে আমাদের এই দেশটা তৈরি হলো, কিভাবে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই দেশটা তৈরি হলো, তার বেশ কিছু হিস্ট্রি অ্যান্ড সেই সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হওয়া দেশ কিভাবে গড়ে তুলতে চেয়েছিলেন আমাদের ফাউন্ডিং ফাদার্সরা সংবিধানের মাধ্যমে, সংসদের মাধ্যমে, সেই জিনিসগুলো আমরা দেখেছি। সো আজকে আমরা দেখব হচ্ছে বাংলাদেশ রিলেটেড কিছু বেসিক তথ্য, যে তথ্যগুলো আমাদের সব জায়গায় জানতে হয়। সো প্রথমে খেয়াল করেন যে বাংলাদেশের সাংবিধানিক নামটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো এটা আমরা সবাই মোটামুটি জানি, বাট কনফিউশনটা যেখানে ক্রিয়েট হয় ইংলিশ নামটার ক্ষেত্রে। সো ইংলিশ নামটা আমরা বলে ফেলি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখন আমার সামনে যখন অপশন থাকে খাতায় বা প্রশ্নে, তখন হচ্ছে সাপোজ দুইটা অপশন আছে, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ একটা, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ একটা। সো আপনি যদি মনোযোগ দিয়ে না পড়েন তাহলে আসলে আপনি দুইটার মধ্যে কনফিউজড হয়ে যাবেন। তো আপনাকে এই জিনিসটা জানতে হবে যে এই বাংলাদেশের যেটা ইংরেজি নাম, সাংবিধানিক নামের ইংরেজি নাম, তার আগে একটা দা আছে, মানে বাংলাদেশের ইংরেজি নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আয়তন, বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং প্রায় অলমোস্ট 56,000 বর্গ মাইল। এখন অনেকে একটা আপডেটেড তথ্য আমাদের দেন, তারাও যে ভুল এমন না। তারা হচ্ছে বলেন বাংলাদেশের বর্তমানে আয়তন হচ্ছে 1,47,610 বর্গ কিলোমিটার। সো এই তথ্যটাও আসলে ভেরি মাচ ট্রু, কারণ আমরা আজকের ক্লাসেই পড়ব যে কিভাবে ছিটমহল স্থানান্তর হওয়ার জন্য বাংলাদেশ এক্সট্রা 40 বর্গ কিলোমিটার গেইন করেছে। এখন এই তথ্যটাও সত্য এবং খাঁটি তথ্য, কিন্তু বাংলাদেশের যেটা গভর্নমেন্ট পোর্টাল, বাংলাদেশের যেটা সরকারি ওয়েবসাইট, সেখানে কিন্তু এখনও 1,47,570 দেয়া আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দুটোই জানবো, অ্যান্ড কেন দুটো তথ্য এটাও জানবো। সো যেন আমার সামনে দুইটা ইনফরমেশন বা দুইটা অপশন আসলে একসাথে থাকবে না, যেহেতু দুইটাই সত্য, এটা মাথায় রাখবেন। দুটাই যখন সত্য তথ্য তখন হচ্ছে দুইটা অপশন একসাথে থাকবে না, আপনার আইদার 1,47,570 থাকবে অর 1,47,610 থাকবে। সো দুটার একটা, সেটা যেন আমরা জানি যে দুটোই ঠিক, অ্যান্ড দুটার একটা যখন অপশানে থাকবে সেটাকে আমরা কারেক্ট করব, আইদার 1,47,570 অর 1,47,610। আয়তনে বাংলাদেশ বিশ্বের 94তম, দক্ষিণ এশিয়ায় 8ম। জনসংখ্যায় বাংলাদেশের মোট জনসংখ্যা 16 কোটি, বাংলাদেশের মোট জনসংখ্যা 16 কোটি 17 লাখ বা 16.17 কোটি। জনসংখ্যায় পৃথিবীতে বাংলাদেশ 8ম এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ 3য়। সো দেখেন, আমরা লিঙ্ক করে পড়ার একটা কিন্তু টেকনিক বিল্ড আপ করেছি। সো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আয়তনে 8ম, আর সারা পৃথিবীতে বাংলাদেশ জনসংখ্যায় 8ম, আর 3য় যেটা, সেটা হচ্ছে জনসংখ্যার ক্ষেত্রে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা একটু টুকটাক বেসিক জিনিস আরও দেখবো আমরা পরের স্লাইডগুলোতে। যে সীমানা, আচ্ছা, এই টেবিলটা ওয়ান অফ দ্য খুব কনফিউজিং টেবিলের মধ্যে একটা। সেটা হচ্ছে বাংলাদেশের মোট সীমানা কতটুকু, ভারতের সাথে সীমানা কতটুকু, মিয়ানমারের সাথে সীমানা কতটুকু, সমুদ্র উপকূলীয় সীমানা কতটুকু, স্থলসীমা কতটুকু। তো আসলে বাংলাদেশের আর্কাইভ সিস্টেম, বাংলাদেশের পরিসংখ্যান সিস্টেম এতটা স্ট্রং না যে একটা স্থির, একটা নির্দিষ্ট তথ্য আমরা বের করে নিয়ে আসব। এই জন্য দেখা যায় এক এক সংস্থা এক একভাবে পরিমাপ করেছে। যেমন এইখানে দেখেন অলরেডি দুইটা তথ্য দেয়া আছে। এর মধ্যে এই যে লেফট সাইডের যেগুলো না, এগুলো হচ্ছে আপনাদের যেটা ভূগোল বই, মাধ্যমিক ভূগোল বই, সেখানেই তথ্যগুলো দেয়া আছে। 5,138 কিলোমিটার বলা আছে সেখানে মোট সীমানা, 4,156 বলা আছে ভারতের সাথে সীমানা, 271 কিলোমিটার বলা আছে মিয়ানমারের সাথে সীমানা। আবার বিজিবির যেটা অফিসিয়াল তথ্য, সেই অনুযায়ী বাংলাদেশের মোট সীমানা 4,719 কিলোমিটার, 3,715 কিলোমিটার যার মধ্যে ভারতের সাথে, 280 কিলোমিটার হচ্ছে
মিয়ানমারের সাথে। সো এইখানে আবার দেখবেন হিসাব একটু গড়মিল আছে। আবার একটু আগে যে আমি বাংলাদেশের সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের কথা বললাম, সেটা অনুযায়ী বাংলাদেশের মোট সীমানা হচ্ছে 4246 কিলোমিটার, যার মধ্যে ইন্ডিয়ার সাথে 4053 কিলোমিটার আর মিয়ানমারের সাথে যার মধ্যে 193 কিলোমিটার। সো নানা রকম তথ্য আছে। ও বাই দ্য ওয়ে, উপকূলীয় সীমা মোটামুটি এইটা নিয়ে ভূগোল বই বিজিবি একমত 711 কিলোমিটার, বাট বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা অনুযায়ী এটা হচ্ছে আবার 580 কিলোমিটার। সো এই তথ্যগুলো না আসলে খুব মুখস্থ করার কিছু নেই। কারণ কি, জাস্ট দুইটা কথা মনে রাখবেন। একটু আগে যে বললাম, কিছু কিছু ব্যাপারে থাকে যে 2টা বা 3টা তথ্য সত্য, বাট এগুলোর ক্ষেত্রে কি, এই যে সীমানার কথা আমরা বললাম, আগে যে দেখাইলাম যে 2টা তথ্য সত্য, 1,47,570, 1,47,610, বাট এটার ক্ষেত্রে কি যে কোনটা ঠিক এটা বলার আসলে সুযোগ নাই। কারণ এইটাও বিজিবি যারা আমাদের সীমান্ত রক্ষা করতেছে, তারা সীমান্ত নিয়ে একটা তথ্য দিচ্ছে, সো তাদেরও একটা ক্রেডিবিলিটি আছে। মাধ্যমিক ভূগোল বই যারা এসব ব্যাপার নিয়ে গবেষণা করে একটা বই লিখেন, তারা একটা তথ্য দিচ্ছেন, তো সেটার একটা ক্রেডিবিলিটি আছে। গভর্নমেন্টের তো অবশ্যই ক্রেডিবিলিটি আছে। তো এই 3টা তথ্য প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে সত্য, অ্যান্ড 3টাই যতটুকু সম্ভব আমাদের মনে রাখতে হবে। বিকজ 3টার মধ্যে যে কোনো একটা যদি আপনার অপশানে থাকে, তো সেটা কি আপনাকে আসলে কারেক্ট করে দাগে আসতে হবে। সো আবার যখন আপনি এই প্রশ্ন করবেন যে যদি সাপোজ আমার মোট সীমানা দিয়ে এই 4246ও থাকলো, 5138ও থাকলো, তখন আমি কি করব? সো এটার আনসার হচ্ছে এরকম থাকে না বা এরকম থাকবে না। এটা হচ্ছে সবচেয়ে কারেক্ট উত্তর এই প্রশ্নের এগেইনস্টে আমি যেটা দিতে পারি। কারণ যারা প্রশ্ন করবেন তারা বেশ জ্ঞানী মানুষ এবং তাদের এই কমন সেন্সটা আছে যে তারা এটা জানেন যে 3টা আলাদা আলাদা সোর্সের তথ্য, 3টাই ইন আ ওয়ে ঠিক। সো 3টাকেই বা 2টাকেই একসাথে অপশানে রাখা হবে না। সো যে এই 3টার মধ্যে যে কোনো একটা থাকবে যদি আপনার কোয়েশ্চেনে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই টাইপ কোয়েশ্চেন আসলে খুব একটা আসে না। এটা হচ্ছে আপনাদের জন্য একটা অ্যাসিওরেন্স। এরপর বাংলাদেশ নিয়ে আরও কিছু তথ্য, বেশ কয়েকটা স্লাইড জুড়ে আসলে আমরা বাংলাদেশ নিয়ে যে বেসিক তথ্যগুলো একবার ঝালাই করে নিব। আমরা সবাই মোটামুটি আসলে এগুলো জানি, ছোটোবেলা থেকেই জেনারেল নলেজ হিসেবে এগুলো পড়ে এসেছি। সো বাংলাদেশের স্থানীয় সময় হচ্ছে গ্রিনিচ মান সময়ের সাথে 6 ঘন্টা যোগ। এখন গ্রিনিচ মান সময়টা কি জিনিস সেটা হচ্ছে আমরা এই ম্যাপটা দেখলে বুঝতে পারবো। এই যে এইখানে আমি একটা যেটা মার্ক করে দিলাম, এখানে হচ্ছে ইউনাইটেড কিংডম অবস্থিত। ইউনাইটেড কিংডমের উপর দিয়ে দেখেন একটা রেড কালার লাইন এদিক থেকে চলে গেছে, তো এটাকে বলা হয় হচ্ছে মূল মধ্যরেখা। আপনারা যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস 9-10 খুব ভালোভাবে পড়ছেন, তাদের এই জিনিসটা খুব পরিচিত লাগার কথা। তো এই যে দেখেন এখানে আবার লেখা আছে 0 ডিগ্রি, তো এই যে মূল মধ্যরেখাটা এটা হচ্ছে 0 ডিগ্রি রেখা। তো এটা থেকে ধীরে 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 আগাইতে থাকলে আমরা একটা পর্যায়ে পাবো হচ্ছে 90 ডিগ্রি। তো এইখান থেকে ইংল্যান্ড থেকে বা মূল মধ্যরেখা থেকে বাংলাদেশের দূরত্ব হচ্ছে এই 90 ডিগ্রি। তো বেসিকলি এটা হিসেব করে দেখা গিয়েছে যে আপনার প্রতি 15 ডিগ্রির জন্য 1 ঘন্টার ডিফারেন্স হয়। মানে পূর্ব দিকে তো সবার আগে সূর্য উঠে, সো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এটা হচ্ছে ইস্ট, ঠিক আছে? তো ইস্ট থেকে যখন আপনি ওয়েস্টে আসবেন, পূর্ব থেকে পশ্চিমে আসবেন, তখন হচ্ছে আসলে 1 ঘন্টা করে সময় কমতে থাকবে। সাপোজ বাংলাদেশে এখন যদি 8টা বেজে থাকে, তাহলে এই 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পশ্চিম দিকে সেটা কত হয়? 75 ডিগ্রি। সো 75 ডিগ্রি অক্ষরেখায় যদি কেউ আসেন, সাপোজ এটা হচ্ছে 75 ডিগ্রি রেখা, তো এখানে যদি কেউ আসেন তবে ডিফারেন্সটা হবে হচ্ছে 1 ঘন্টার। এটা হচ্ছে একেবারে ইউনিভার্সাল রুল যে এখানে যদি 8টা বাজে তবে এখানে 7টা বাজা উচিত।
বা 7টার সময় যেরকম ওয়েদার থাকে, 7টার সময় সূর্য যতটুকু উদিত হয় অতটুকু হবে। এটা হচ্ছে একেবারে ইউনিভার্সাল। এখন এক এক দেশে আসলে এক এক নিয়ম, এক এক দেশ এক একটা স্ট্যান্ডার্ড টাইম ফলো করে। আমেরিকার অনেকগুলো স্ট্যান্ডার্ড টাইম আছে, ফ্রান্স এর আছে হচ্ছে সবচেয়ে বেশি, এর স্ট্যান্ডার্ড টাইম আছে প্রায় 14টা। তো এইরকম এক এক দেশের এক একটা স্ট্যান্ডার্ড টাইম। বাংলাদেশের একটাই স্ট্যান্ডার্ড টাইম, সেটা হচ্ছে গ্রিনিচে যত বাজবে বাংলাদেশে তার চেয়ে 6 ঘন্টা বেশি হবে। এখন গ্রিনিচকেই কেন ধরা হইল? গ্রিনিচকে ধরা হয়েছে এই কারণে, এই যে আমি মূল মধ্যরেখা দেখাইলাম, এই মূল মধ্যরেখাটা আসলে একেবারে গ্রিনিচ স্কটল্যান্ডের, মানে ইউনাইটেড কিংডমের স্কটল্যান্ডের একটা গ্রাম বা শহর যেটাই বলেন না কেন, তো সেই গ্রিনিচের একেবারে মাঝখান বরাবর গেছে। তো এই জন্য গ্রিনিচের টাইমটাকে পুরো পৃথিবীর স্ট্যান্ডার্ড টাইম ধরে বলে যে গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম, জিএসটি। এখন এইটার সাথে 4 ঘন্টা যোগ মানে হচ্ছে আপনি এদিকে আসেন, পূর্ব দিকে, ইস্টার্ন হেমিস্ফিয়ারে, মানে আপনার টাইম বেশি হবে গ্রিনিচের চেয়ে। আর আপনি যদি জিএসটির চেয়ে কম হয়, যে মাইনাস সামথিং, -1, 2, 3, 4, 5, তার মানে হচ্ছে আপনি এই মূল মধ্যরেখার পশ্চিম দিকে আসেন। তো এটা আসলে আমাদের খুব একটা তেমন বুঝার দরকার আলটিমেটলি নাই। আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট করে আইডিয়া দেওয়ার জন্য, যেন আপনারা বুঝতে পারেন যে গ্রিনিচ মান সময় প্লাস 6 ঘন্টা কি জিনিস, এটা কিভাবে আসলো। তো আমি যদি একটা ব্রিফ করে আপনাদেরকে আবার বলতে চাই, যেহেতু বাংলাদেশ এই ইউকে বা আলটিমেটলি গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত, তাই নিয়ম অনুযায়ী গ্রিনিচের সাথে এটার সময় যোগ হবে। আর কত যোগ হবে, এটার একটা বেসিক নিয়ম হচ্ছে যে 15 ডিগ্রি আগানো মানে হচ্ছে 1 ঘন্টা, আর বাংলাদেশ আছে হচ্ছে 90 ডিগ্রি দূরত্বে। দ্যাটস ওয়াই 90/15 6 ঘন্টা আগানো বাংলাদেশ গ্রিনিচের চেয়ে। তার মানে গ্রিনিচে যখন রাত 12টা, বাংলাদেশ অ্যাকচুয়ালি ভোর 6টা। গ্রিনিচে যখন ভোর 6টা, বাংলাদেশে দুপুর 12টা। এটাই আমাদের জাতীয়তা বাঙালি, বিকজ বাংলাদেশের 98% মানুষই অ্যাকচুয়ালি বাঙালি, দ্যাটস ওয়াই জাতীয়তা বাঙালি। আমাদের নাগরিকত্ব বাংলাদেশি। বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে যেটা আমরা স্বাধীনতা দিবস, ওটা হচ্ছে আমাদের জাতীয় দিবস। তো এই জিনিসটা অনেকে কনফিউজড হয়। আই বিলিভ আপনাদের মধ্যে অনেকেই যারা দেখছেন আমাকে, তাদের অনেকেই হয়তো কনফিউজ না, বাট এমন অনেক বড় একটা পরিমাণ আছে যারা এটা নিয়ে কনফিউজড হয় যে জাতীয় দিবস কি জিনিস। তারা স্বাধীনতা দিবস বুঝেন, বিজয় দিবস বুঝেন, জানেন যেগুলো কোন কোন ডেট, বাট জাতীয় দিবস বুঝেন না। সো এটা মনে রাখবেন, বাংলাদেশের জন্য জাতীয় দিবস, স্বাধীনতা দিবস দুইটা সেম। স্বাধীনতা দিবস 26শে মার্চ, দ্যাটস ওয়াই জাতীয় দিবসও 26শে মার্চ। বিজয় দিবসটা হচ্ছে 16 ডিসেম্বর। এবার আসেন বাংলাদেশের প্রশাসনিক ম্যাপ নিয়ে কিছু কথা বলি, কিছু জিনিস দেখি। বাংলাদেশে বর্তমানে টোটাল 8টা বিভাগ আছে। এটা তো হচ্ছে বাংলাদেশের যে প্রশাসনিক ব্যবস্থা তার সবচেয়ে উপরের পার্ট, লাইক বাংলাদেশের সরকার, তারপরই হচ্ছে বিভাগগুলো। তো 8টা বিভাগ হচ্ছে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল, ময়মনসিংহ বা ময়মনসিংহ যেটাই বলেন না কেন। অ্যান্ড ময়মনসিংহ হচ্ছে এর মধ্যে সর্বশেষ বিভাগ। তো এই বিভাগওয়ারি কিছু তথ্য আছে। তো বাংলাদেশে বিভাগ আছে হচ্ছে মোট 8টি, যেটা আমরা দেখে আসলাম। প্রথম এই বাংলাদেশ, যেটা আজকে আমরা বাংলাদেশ বলে চিনি, এই ভূখণ্ডে প্রথম বিভাগ তৈরি করা হয় 1829 সালে ব্রিটিশ শাসন আমলে। অ্যান্ড বাংলাদেশের প্রথম বিভাগটা ছিল হচ্ছে ঢাকা, অ্যান্ড সাইমেলটেনিয়াসলি রাজশাহী ও চট্টগ্রাম, এই দুইটা বিভাগও তৈরি করা হয়। এই মোট 3টা বিভাগ নিয়ে 1829 সালে বা এই প্রশাসনিক ব্যবস্থায় বিভাগ বা ডিভিশন জিনিসটা ইন্ট্রোডিউস করা হয়। 1960 সালে পাকিস্তান পিরিয়ডের কথা, ঢাকার রাজশাহী বিভাগের কিছু কিছু অংশ কেটে নিয়ে খুলনা তৈরি করা হয়। সো রাজশাহী বিভাগ থেকে বেসিকলি কেটে নেওয়া হয়েছিল আজকে যেটা আমাদের খুলনা, এই যে এই পোর্শনটা আগে আসলে রাজশাহী বিভাগের অন্তর্গত ছিল। রাজশাহী বিভাগের অন্তর্গত এই যে রংপুরও ছিল, এই উপর থেকে নিচ পর্যন্ত পুরাটা ছিল হচ্ছে তখন রাজশাহী বিভাগ। তো বাই দ্য ওয়ে রাজশাহী বিভাগ থেকে এই অংশটুকু কেটে নিয়ে, আর ঢাকা বিভাগ ছিল হচ্ছে এই যে
ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এই সব নিয়ে ছিল হচ্ছে ঢাকা বিভাগ। তো এখান থেকেই বরিশালের পার্টটুকু কেটে নিয়ে 1960 সালে পাকিস্তানিরা তৈরি করে খুলনা বিভাগ। তো 1960 সালে ওই খুলনা অংশ আজকের আর যেটা আজকে বরিশাল বিভাগ, ওই দুইটা মিলায়ে খুলনা বিভাগ তৈরি করা হয়। আর এই স্বাধীনতা যুদ্ধের সময় মোট 4টা বিভাগই ছিল, ব্রিটিশদের তৈরি করা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম আর পরবর্তীতে 1960 সালে পাকিস্তান পিরিয়ডে তৈরি করা খুলনা। এই মোট 4টা বিভাগ ছিল স্বাধীনতা যুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হলো তখন। তো স্বাধীনতার পর এখন পর্যন্ত মোট 4টা বিভাগ তৈরি করা হয়েছে, আরও 2টা বিভাগ তৈরির কথা আছে। সো যেই 4টা বিভাগ তৈরি করা হয়েছে এর মধ্যে প্রথম হচ্ছে বরিশাল, এটা 1993 সালে তৈরি করা হয়। তো ওই যেটা আপনাদেরকে ম্যাপে আমি দেখালাম যে বরিশাল কিন্তু আগে খুলনা বিভাগের অংশ ছিল, রাইট? 1960 সালে পাকিস্তানিরা হচ্ছে এই ঢাকা থেকে বরিশাল জেলাটা আর রাজশাহী থেকে খুলনা যশোর এই অংশটুকু নিয়ে খুলনা বিভাগ তৈরি করে। সো দ্যাটস ওয়াই বরিশালটা খুলনা থেকে কেটে নেওয়া হয়। আর 1960-এর আগে যেটা আপনাদেরকে বললাম, যেটা ঢাকা বিভাগের অন্তর্গত ছিল, 1960-এ ঢাকা থেকে কেটে এটাকে খুলনা বিভাগের মধ্যে নেওয়া হয়। পরে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে সিলেট, এটা 1995 সালে। এটা হচ্ছে আগে চট্টগ্রাম বিভাগের অংশ ছিল। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, তো এখানে এই যে আগে এই সিলেট আর যেটা এখনকার চট্টগ্রাম সব আসলে এই পাশটা টোটালটা চট্টগ্রাম বিভাগের অংশ ছিল। তো আমরা এই চট্টগ্রাম থেকে সিলেট অংশটা কেটে নেওয়া হইলো 1995 সালে, সিলেট বিভাগ তৈরি করা হইলো। এরপর রংপুর তৈরি করা হইলো রাজশাহী থেকে কেটে নিয়ে 2010 সালে, আর ময়মনসিংহ 2015 সালে ঢাকা বিভাগ থেকে কেটে নিয়ে তৈরি করা হইলো। এই মোট 4টা স্বাধীনতার পরে নতুন বিভাগ তৈরি করা হয়েছে। তো এখানে দেখেন আরও 2টা প্রস্তাবিত বিভাগ আছে, মানে যে 2টা বিভাগ নিয়ে কথা হচ্ছে, এখনো বিভাগ হয় নাই। তো এই 2টা বিভাগ হচ্ছে পদ্মা বিভাগ একটা আর মেঘনা বিভাগ একটা। তো বেসিক্যালি মাননীয় প্রধানমন্ত্রীর কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স ছিল, আপনাদের অনেকে হয়তো দেখেছেন নিউজে, অনেকে হয়তো দেখেননি। তো ওখানে তিনি বলেছিলেন যে কেন নদীর নামে এই বিভাগগুলো তিনি করতে চাচ্ছেন। তো সেই আলাপে আমরা গেলাম না। তো পদ্মা বিভাগটা হবে হচ্ছে বেসিক্যালি 5টা জেলা নিয়ে, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ। এই যে এই অংশ হচ্ছে আমাদের নতুন যে পদ্মা বিভাগটা, সেটা হচ্ছে এই অংশটুকু নিয়ে হবে। আর আরেকটা যেটা মেঘনা বিভাগ, সেখানে থাকবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, এই 6টা, নোয়াখালী, এই 6টা জেলা নিয়ে হবে হচ্ছে এই মেঘনা বিভাগটা। তো এই 2টা হবে হচ্ছে নতুন বিভাগ। তো যদি হয় বিভাগগুলো, তখন পদ্মা বিভাগটা হচ্ছে ঢাকা বিভাগ থেকে আলাদা হবে আর মেঘনা বিভাগটা চট্টগ্রাম বিভাগ থেকে আলাদা হবে। এখন বিভাগীয় প্রশাসনের কিছু ব্যাপার থাকে, তো সেগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যে বিভাগীয় প্রশাসনের যিনি প্রধান তিনি হচ্ছেন বিভাগীয় কমিশনার। আর যেটা আপনাদেরকে বিভাগ নিয়ে একেবারে শুরুতে বললাম যে বাংলাদেশের প্রথম বিভাগ হচ্ছে ঢাকা। 1829-এই 3টা বিভাগ তৈরি হয়, বাট এই 3টার মধ্যে সবার আগে হচ্ছে ঢাকা তৈরি হয়। বাংলাদেশের সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, আয়তনে বৃহত্তম চট্টগ্রাম এখন পর্যন্ত, আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে ময়মনসিংহ, জনসংখ্যায় বৃহত্তম ঢাকা, জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে বরিশাল। জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা বিভাগে, এটা জাস্ট জনসংখ্যা নিয়ে যেখানে থাকবে অলওয়েজ মনে রাখবেন যেখানে ঢাকাই বেশি হবে, জনসংখ্যার ঘনত্ব হোক, বিভাগের জনসংখ্যা হোক, জেলার জনসংখ্যা হোক, শহরের জনসংখ্যা হোক, যেটাই হোক না কেন ঢাকার আসলে জনসংখ্যা বেশি। আমাদের ঢাকা শহর যেটা, এর মধ্যেই 2 কোটি মানুষ বসবাস করে আসলে। জনসংখ্যার ঘনত্ব কম বরিশাল বিভাগে, ওই যে দেখলেন বরিশালে যেহেতু জনসংখ্যা কম, দ্যাটস ওয়াই জনসংখ্যার ঘনত্বও কম। শিক্ষার হার বেশি বরিশালে, শিক্ষার হার কম সিলেটে। জনসংখ্যা বৃদ্ধির হার সিলেটে বেশি, জনসংখ্যা বৃদ্ধির হার বরিশালে কম। দারিদ্র্যের হার বরিশালে বেশি, দারিদ্র্যের হার সিলেটে কম। এখন এই যে দেখেন টানা কয়েকটা আমরা আসলে শুধু বরিশাল আর সিলেটই পাইলাম, 6টা ইনফরমেশন জাস্ট 3টা নাম, 6টা ইনফরমেশন জাস্ট 2টা নাম, সিলেট আর বরিশাল। সো আমরা অবভিয়াসলি এখানে কিছু জিনিস লিঙ্ক করে পড়তে পারি। তো জিনিসটা হচ্ছে এরকম, একটা
আসলেই প্রপার গবেষণা, এটা আমি এমন না যে আপনাদের গল্প বলার জন্য বানায় বানায় বলতেছি, একটা প্রপার গবেষণা থেকেই এটা দেখা গেছে যে বাংলাদেশে শিক্ষার হার যত বেশি না, মানে একজন মানুষ সে কিন্ডারগার্টেন পড়লো, প্রাইমারি পড়লো, হাই স্কুল পড়লো, কলেজ পড়লো, ইউনিভার্সিটি পড়লো, মোটামুটি 5টা স্টেপ থাকে কম বেশি। তো এর মধ্যে তার স্টেপ সংখ্যা যত কম, মানে যে মানুষটা প্রাইমারি পর্যন্ত পড়ছে সেই মানুষদের তুলনায় যেই মানুষগুলো ইউনিভার্সিটি পর্যন্ত পড়ছে তাদের মধ্যে বেকারত্ব বেশি। খেয়াল করেন আবার, মানে যেই মানুষগুলো আসলে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ছে তাদের চাকরি পাওয়ার হার আসলে কম তুলনায় যেই মানুষগুলো প্রাইমারি পর্যন্ত পড়ছে। তো দ্যাটস ওয়াই বরিশালে যেহেতু মানুষজন খুব শিক্ষিত, শিক্ষার হার বেশি, তাই আসলে তাদের দারিদ্র্যও বেশি। কারণ দারিদ্র জিনিসটা তো আসে বেকারত্ব থেকে আলটিমেটলি। সো দেখেন দারিদ্র্যের হারও বেশি বরিশালে, কেন? কারণ বরিশালে শিক্ষার হারও বেশি। তো মানুষজন শিক্ষিত হয়ে চিন্তা করে আমি এই কাজটা কেন করব। মানুষজন তখন হোয়াইট কলার জব খুঁজে। হোয়াইট কলার জব মানে হচ্ছে যে আপনি ডেস্কে বসে থাকবেন, ডেস্কে বসে কিছু কাজ করবেন, এইসব। মানুষজন তখন হচ্ছে কায়িক শ্রম, যেমন কুলি মজুরের কাজ বা হচ্ছে আপনার রিক্সা চালানোর কাজ, ভ্যান চালানোর কাজ, এই সমস্ত করতে তখন মানে কমফোর্টেবল ফিল করে না, খুব স্বাভাবিক কারণেই। দ্যাটস ওয়াই শিক্ষার হার যত বেশি হয়, দারিদ্র্যের হার বলেন বা বেকারত্বের হার বলেন, এটাও আসলে টু সাম এক্সটেন্ট বাড়তে থাকে। আবার দেখেন সিলেটে শিক্ষার হার কম, এই জন্য সিলেটে আবার দারিদ্র্যের হারও কম, কারণ মানুষজন তখন অত বাছ বিচার করে না, সে যেই কাজটা পায় ওই কাজটা নিয়ে নেয়। দ্যাটস ওয়াই ওইখানে দারিদ্র্য বা বেকারত্বের হারও কম। আবার জনসংখ্যা বৃদ্ধির হার বেশি সিলেটে, কারণ সিলেটের মানুষজন কম শিক্ষিত। যে মানুষজন কম শিক্ষিত সে তো পরিবার পরিকল্পনার গুরুত্ব বুঝবে না। সে তো বুঝবে না যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, বা ছেলে হোক মেয়ে হোক 2 সন্তানই যথেষ্ট। এই জিনিসগুলোর গুরুত্ব তো সে বুঝবে না। দ্যাটস ওয়াই সিলেটে যেহেতু শিক্ষার হার কম, তাই ওখানে জনসংখ্যা বৃদ্ধির হারও বেশি। বরিশালের মানুষজন যেহেতু আবার শিক্ষিত, তারা যেহেতু জানে এই জিনিসগুলোর গুরুত্ব, জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব, তাই তাদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হারও কম। অ্যান্ড পড়ানোর পরে আমি বলে নেই যে এটা হচ্ছে কোনো বিভাগ বা কোনো জেলার এগেইনস্টে আমি কিছু বলছি না, আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে কিছু টেকনিক প্রপার ওয়েতে, যেগুলো ফ্যাক্টস, সেই ফ্যাক্টস অনুযায়ী বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এরপর আসেন ভারতের সাথে সীমান্ত নেই বাংলাদেশের 2টা বিভাগের। এর মধ্যে একটা হচ্ছে বরিশাল। আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, বরিশালের একদিকে খুলনা, অন্যদিকে চট্টগ্রাম। সো মাঝখানে আসলে ভারতের সাথে সীমান্ত হওয়ার কোনো সুযোগ নাই। আর ঢাকার কথা যদি চিন্তা করেন, আগে ঢাকার সাথে সীমান্ত ছিল 15-র আগে, যখন ময়মনসিংহ ঢাকার মধ্যে ছিল। এখন যেহেতু ময়মনসিংহ সম্পূর্ণ আলাদা বিভাগ, তাই ঢাকার সাথে আসলে ভারতের কোনো সীমান্ত নেই। তো এই 2টা বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নাই। ভারতের সাথে ভারত আর মিয়ানমার, এই 2টা দেশের সাথেই সীমান্ত আছে হচ্ছে চট্টগ্রাম বিভাগের। আর বাকি যেই 5টা বিভাগ, প্রত্যেকটার সাথেই ভারতের সীমান্ত। বিভাগওয়ারি জেলার সংখ্যা, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে। সো ঢাকায় সবচেয়ে বেশি জেলা, 13টা। ঢাকায় জনসংখ্যাও বেশি, জেলার সংখ্যাও বেশি। চট্টগ্রাম আয়তনে বাংলাদেশের বৃহত্তম, তা জেলার সংখ্যা হচ্ছে 2য় বৃহত্তম, 11টি। এরপর হচ্ছে রাজশাহীতে 8টি, খুলনায় 10টি। খুলনা কিন্তু আয়তন বেশি না, খুলনার জেলাগুলো দেখবেন খুব ছোট ছোট। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই 3টা একটু বড়। এ বাদে হচ্ছে আপনার মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, এগুলো হচ্ছে আসলে ছোট ছোট জেলা। বরিশালে আছে হচ্ছে 6টি, সিলেটে 4টি, ময়মনসিংহে 4টি। তো এই 2টাই হচ্ছে সবচেয়ে কম সংখ্যক জেলা আছে। আর রংপুরে হচ্ছে 8টি। এখন বিভাগ নিয়ে আমরা মোটামুটি দেখলাম যে বিভাগের প্রশাসনিক প্রধানকে, কমিশনার। বাংলাদেশে মোট কয়টা বিভাগ, কবে কবে তৈরি হইল, স্বাধীনতার পর কয়টা তৈরি হইল, আগে কয়টা তৈরি হয়েছিল, তো এই সমস্ত কিছু আমরা বিভাগ নিয়ে দেখলাম। বা বিভাগওয়ারি বিভিন্ন ইনফরমেশন, যে কোন বিভাগে শিক্ষার হার বেশি, কোন বিভাগে দারিদ্র্যের হার বেশি, কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব কেমন, এই জিনিসগুলো আমরা দেখলাম। এখন হচ্ছে এই সেম ইনফরমেশন আমরা একটু জেলা ভিত্তিক দেখার চেষ্টা করব। তো বাংলাদেশে প্রথম জেলা তৈরি হয় 1666 সালে, মুঘল পিরিয়ডে, প্রায় 350 বছর আগের কথা। তো ওই সময়ে প্রথম চট্টগ্রাম জেলাটা মুঘলরা তৈরি করে, বিকজ চট্টগ্রাম ছিল হচ্ছে মুঘলদের দখল করা প্রথম অবিচ্ছিন্ন ভূখণ্ড। এর আগে দেখা গেছে যে মুঘলরা
আপনার রাজশাহীর কিছু অংশ দখল করছে, খুলনার কিছু অংশ দখল করছে, সিলেটের ওদিকে কিছু অংশ নিল। বাট পুরো যে বাংলাদেশ বা অবিভক্ত বাংলা, এটার দখল আসলে মুঘলরা ওই মুহূর্ত পর্যন্ত পায় নাই। সো চট্টগ্রাম ছিল মুঘলদের দখল করা প্রথম অবিচ্ছিন্ন ভূখণ্ড এই বাংলাদেশের মধ্যে। অ্যান্ড এটা দখল করার পর তারা হচ্ছে এটা চট্টগ্রামটাকে জেলা হিসেবে ঘোষণা করে। আমরা মুঘল পিরিয়ড নিয়ে পড়ব, তখন আরও হয়তো আরেকটু বেশি ডিটেলস এই জিনিসগুলো জানার চেষ্টা করব। তো এই চট্টগ্রামের নাম তারা তখন দিছিল ইসলামাবাদ। পরবর্তীতে ব্রিটিশদের পিরিয়ডে সেটা হয়ে যায় পোর্তো গ্রান্ডে। অ্যান্ড পরে স্বাধীনতার পর, মানে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর, পাকিস্তান তৈরির পর, এটা আবার এই চট্টগ্রাম অফিসিয়াল নামে ফিরে যায়। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে জেলা ছিল 19টা আর মহকুমা ছিল হচ্ছে 44টা। তো এই দেখেন 44 আর 19 মিলে হচ্ছে 63। তো এই 63 সাথে 64, বাংলাদেশে বর্তমান জেলা হচ্ছে 64টা। তো এই হিসাবটা আমি আপনাদেরকে দিতেছি যে কেমনে 64টা জেলা হইল। 1984 সালে এই যে 44টা মহকুমা, এদের প্রত্যেককে জেলায় উন্নীত করা হয়। আর আগে যেই বৃহত্তর জেলা ছিল, এই যে আমরা বলি অনেকে বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা, তো এই বৃহত্তর বলে আসলে 19টা জেলার কথা বোঝানো হয়। তো এই জেলাগুলোর আন্ডারে হচ্ছে বিভিন্ন মহকুমা ছিল, যেমন বরিশালের আন্ডারে পটুয়াখালী ছিল, কুমিল্লার আন্ডারে কিশোরগঞ্জ ছিল। তো সেই জেলাগুলোর আন্ডারে যে মহকুমা ছিল, এগুলোকে 1984 সালে প্রত্যেকটাকে জেলায় উন্নীত করা হয়। ইন দ্য মিন টাইম এই যে মেহেরপুর উপজেলা ছিল, এটা কিন্তু মহকুমা ছিল না, উপজেলা ছিল। সো এই উপজেলাকেও জেলায় উন্নীত করা হয় 1984 সালেই। তো এই যে মোট 19, 44, 1, 64, এই 64টা হচ্ছে বাংলাদেশের মোট জেলা। এইভাবে আসলো। সর্বশেষ জেলা হচ্ছে ফেনী। এরপর জেলার ক্ষেত্রে আয়তনে বৃহত্তম হচ্ছে রাঙামাটি, আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে নারায়ণগঞ্জ। অনেকে হচ্ছে নারায়ণগঞ্জ নাকি মেহেরপুর কোনটা ছোট এই নিয়ে কনফিউশনে থাকে। কনফিউশনের কিছু নাই, নারায়ণগঞ্জ মেহেরপুরের চেয়ে অনেক ছোট একটা জেলা। আপনারা হচ্ছে জাস্ট গুগল করবেন, তাইলেও দেখবেন যে কোনটার আয়তন কত। সো নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা। জনসংখ্যায় বৃহত্তম ঢাকা, বলছিলাম বিভাগ হোক, জেলা হোক, শহর হোক, জনসংখ্যায় ঢাকা অলওয়েজ বৃহত্তম। জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে বান্দরবান। সো খেয়াল করেন, আয়তনে বৃহত্তম হচ্ছে রাঙামাটি, জনসংখ্যায় ক্ষুদ্রতম হচ্ছে বান্দরবান। সো পার্বত্য চট্টগ্রামের 2টা জেলা, এটা নিয়ে যেন কনফিউশন ক্রিয়েট না হয়। এইভাবে মনে রাখতে পারেন চাইলে। এখন বান্দরবান, যে বনটাই বান্দরে, সেখানে মানুষ কি করবে ভাই? সো দ্যাটস ওয়াই এখানে মানুষও কম, তো এরা জনসংখ্যায় ক্ষুদ্রতম। এটা যদি কারো অফেন্সিভ লাগে আই এম সরি, বাট এইভাবে চাইলে মনে রাখতে পারেন আপনারা। জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকায়, মানে জনসংখ্যা রিলেটেড যা আছে সব ঢাকায় বেশি। জনসংখ্যার ঘনত্ব কম বান্দরবানে, যেহেতু এখানে মানুষও কম তাই ঘনত্বও কম। বিভাগের ক্ষেত্রে আমরা দেখছি বরিশাল বিভাগে মানুষও কম, ঘনত্বও কম ছিল। এখন জেলার হিসেবে যেহেতু বান্দরবানে মানুষও কম, তাই ঘনত্বও কম। প্রথম হানাদার মুক্ত জেলা যশোর, 6 ডিসেম্বর 1971 এটা স্বাধীন হয়। বেসিকলি মিত্র বাহিনী যেটা, মানে ভারতীয় সেনাবাহিনী আর আমাদের মুক্তিবাহিনীর সম্মিলিত ফোর্স, তারা হচ্ছে যশোর দিয়েই বাংলাদেশের মধ্যে প্রবেশ করে। 10 দিনের মাথায় পাকিস্তানি সৈন্যদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করে। প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় গাজীপুর জেলায়। এটা আপনাদেরকে দেখাইছি, ওই যে গাজীপুর চৌরাস্তায় প্রথম হচ্ছে হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়, যার প্রেক্ষিতে ওইখানে হচ্ছে পরবর্তীতে মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য গড়ে তোলা হয়। একমাত্র দ্বীপ জেলা ভোলা, শীতলতম জেলা সিলেট, সবচেয়ে বেশি বৃষ্টিপাতও হয় সিলেটে। উষ্ণতম জেলা রাজশাহী, সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজশাহীতে। সো এই জিনিসটা এইভাবে মনে রাখবেন। অবভিয়াসলি বৃষ্টির দিনে কি গরম একটু কমে যায় না? তো যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে অবশ্যই গরম কম থাকবে, মানে ঠান্ডা বেশি থাকবে। আবার যেখানে বৃষ্টিপাত কম হয় ওইখানে তো অবভিয়াসলি গরম বেশি থাকবে। তো এইটাই, যেহেতু রাজশাহীতে বৃষ্টিপাত কম হয় এই জন্য রাজশাহী হচ্ছে উষ্ণতম জেলা। যেহেতু সিলেটে বৃষ্টিপাত বেশি হয় তাই সিলেট হচ্ছে শীতলতম জেলা বা কম উষ্ণ জেলা। জাস্ট এই জিনিসগুলো, এই যে ছোট ছোট টার্মগুলো মনে রাখবেন। যেটা শীতলতম সেটা আলটিমেটলি হচ্ছে কম উষ্ণ, যেটা উষ্ণতম সেটা হচ্ছে আবার কম শীতল। তো একটাই ইনফরমেশন আলটিমেটলি, ওইটাকেই ঘুরায় পেঁচায় নানাভাবে। এই জিনিসটা একটু মনে রাখবেন ভালো করে। দ্বীপ জেলা ভোলা, এটা বলা হয়েছে। নদীর নামে জেলার নাম ফেনী। তো এই ফেনী নদীর আগে নাম ছিল হচ্ছে ফণী,
পরবর্তীতে যখন আরব থেকে পারস্য থেকে মুসলিম সাধকরা এদেশে আসলেন, তারা তো হচ্ছে ফেনি ওটা ওইভাবে উচ্চারণ করতে ফণি ওটা ওইভাবে উচ্চারণ করতে পারতেন না বিধায় এটাকে নদীটাকে ফেনি বলতেন। তো পরবর্তীতে আস্তে আস্তে নদীর নামে ওইটার নাম হয়ে গেছে জেলাটার, বা তখন তো জেলা ছিল না, তখন ছিল মহকুমা। তো সেই মহকুমার নাম হয়ে গেছে ফেনী মহকুমা। যখন 1984-তে সব মহকুমাকে জেলায় উন্নীত করা হইলো, সো ফেনী হচ্ছে সবার শেষে জেলা হয়েছে, যেটা একটু আগে দেখলাম। তো ওইভাবে এই জেলাটার নাম ফেনী হয়ে গেছে নদী থেকে। তো এটা হচ্ছে একমাত্র জেলা যেটার নাম হচ্ছে নদীর নামে। নীল চাষের ভিত্তিতে জেলার নাম নীলফামারী। তো এই জেলায় বা ওই উত্তরাঞ্চলে হচ্ছে খুব বেশি নীল চাষ করা হইতো। তো এর মধ্যে নীলফামারীর যে এলাকাটা, এটা ছিল হচ্ছে একটা হাব মতো, যে এটাকে সেন্টার করে অনেকগুলা নীল চাষের খামার মতো ছিল। সো এই জন্য এটাকে বলা হইতো হচ্ছে নীলফামারী ইংলিশে। এখন আমাদের দেশের মানুষজন তো এত কিছু বুঝে নাই, আজকের দিনেও বুঝে না, তখন তো আরো বড় ব্যাপার ছিল। তো এই যে ব্রিটিশদের অ্যাকসেন্টে নীলফামারী বলতো, নীলফামারী, তো সেইখান থেকে বাংলাদেশি বা বাঙালি মানুষজন এটার নাম দিয়ে দিছে নীলফামারী। উচ্চতম জেলা হচ্ছে দিনাজপুর, সমুদ্র সমতল থেকে 37.50 মিটার উঁচু। তো এই হচ্ছে জেলা রিলেটেড বাংলাদেশের টুকটাক তথ্য। সো এখানে হচ্ছে আমি আপনাদের যদি একটু দেখাইতে চাই বাংলাদেশের ম্যাপে কোনটা কোথায় অবস্থিত। এই যে দেখেন ভোলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। তারপর হচ্ছে যশোর, যেখান থেকে হানাদার বাহিনীর এগেইনস্টে আমাদের মিত্র বাহিনী তারা হচ্ছে প্রবেশ করলো বাংলাদেশে, সেটা। এরপর হচ্ছে মাগুরা, বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা। এরপর নীলফামারী, এই যে। এরপর ঢাকা তো আমরা সবাই মোটামুটি দেখলেই চিনতে পারি, এই যে ফেনী। আর এই যে বিভাগের কথা বললাম, ওইটা আরেকবার দেখায় দিই। এই যে এখানে মোট 5টা জেলা দেখতেছেন, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এই 5টা নিয়ে পদ্মা বিভাগ। আর এদিকে যে দেখতেছেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এগুলো নিয়ে হচ্ছে মেঘনা বিভাগ হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অনেকগুলো ইনফরমেশন বিভাগ বা ডিভিশন রিলেটেড, জেলা রিলেটেড, কিভাবে আমাদের 64টা জেলা হইল, কিভাবে আমাদের 8টা বিভাগ হইল, এদের হিস্ট্রিটা কি, এই সমস্ত। তো বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে দুইটা খুব ইম্পর্টেন্ট আন্তর্জাতিক রেখা গেছে। তো এর মধ্যে একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তো এই 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখাটা হচ্ছে বাংলাদেশের একদম মাঝখান বরাবর গেছে, এই যে একদম এখান দিয়ে গেছে। আমি একটু এটা এদিকে আগায় করছি, এই যে এইভাবে হবে, একটু মুছে দেই। তো দেখেন শেরপুর, ঢাকা আর বরগুনা, বেসিকলি এই 3টা জেলা হচ্ছে 3টা আলাদা আলাদা পয়েন্ট বাংলাদেশের সীমানার। সো প্রথমে হচ্ছে যখন এই রেখাটা বাংলাদেশকে টাচ করছে, তখন শেরপুর দিয়ে টাচ করছে, পরে ঢাকায় টাচ করছে, আর একেবারে লাস্টে বাংলাদেশের বরগুনা জেলাকে টাচ করছে। এই 3টা জেলাকে, প্রথম, মাঝখান ও শেষ, এই 3টা জেলাকে হচ্ছে টাচ করছে। আর আরেকটা রেখা, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বলে, বা ট্রপিক অফ ক্যান্সার বলে, বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বলে। সো এটার 3টা নাম, বাট আরেকটা যেটা ছিল 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, সেটার একটাই নাম। সো এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, ওটা হচ্ছে উপর নিচে যায়। আর 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা ক্যান্সার অফ ট্রপিক বা কর্কট ক্রান্তি যেটাই বলি না কেন, সেটা হচ্ছে এই পূর্ব থেকে পশ্চিমে এরকম করে যায়। তো এটা হচ্ছে গেছে এইভাবে। তো এইটা টাচ করছে আবার 3টা আলাদা আলাদা জেলাকে, কুমিল্লা, চুয়াডাঙ্গা, আর অবভিয়াসলি যাওয়ার সময় ঢাকায়। তো ঢাকা হচ্ছে এই জন্য ইম্পর্টেন্ট যে বেসিকলি ঢাকা আসলে বাংলাদেশের সবচেয়ে মাঝখানে অবস্থিত। এই 2টা রেখা আবার ছেদ করছে কোথায়? ঢাকায়। তো এই যে আমি একটু আগে বললাম যে ঢাকা বাংলাদেশের মাঝামাঝি অবস্থিত, সেটা আসলে এইখান থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের উত্তর দক্ষিণ বরাবর মাঝে যেই রেখাটা, এই যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এইটা, আর পূর্ব পশ্চিম বরাবর মাঝে যেই রেখাটা কর্কট ক্রান্তি বা ক্যান্সার অফ ট্রপিক, এই 2টা ছেদ করছে হচ্ছে ঢাকায়। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি আসলে যে ঢাকা বাংলাদেশের মাঝামাঝি জায়গায় অবস্থিত। আর এই ঢাকার প্রতিপাদ স্থান বা
অ্যান্টিপড, এটা অবস্থিত হচ্ছে চিলির উপকূলে প্রশান্ত মহাসাগরের কাছাকাছি কোনো একটা জায়গায়। আমি যদি একেবারে শুরুতে আপনাদের যে ম্যাপটা ওইখানে যে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, ঢাকা তো হচ্ছে এখানে, আর এটার অ্যান্টিপড বা একেবারে অ্যান্টিপড জিনিসটা কি বা প্রতিবাদ স্থান জিনিসটা কি, যে আমি এটা এমনভাবে চিন্তা করতে পারি, আমি ঢাকার মাটির নিচ থেকে একটা সোজা সুড়ঙ্গ খুঁড়বো, সুড়ঙ্গ খুঁড়ে পৃথিবীর অন্য পাশে বের হব। তাহলে ঢাকা থেকে বের হইলে আমরা বের হব হচ্ছে আসলে এই কাছাকাছি কোনো একটা জায়গায়, মানে একটু উপরে, এই যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা গেছে ঢাকার উপর দিয়ে। সো ঢাকার থেকে বের হয়ে আমাদের অ্যান্টিপডটা বের হবে আসলে এটার কাছাকাছি কোনো একটা জায়গায় 23.5 ডিগ্রি দক্ষিণের। সো সেই জায়গাটা পড়ছে হচ্ছে চিলির উপকূলে প্রশান্ত মহাসাগরে। এখন বাংলাদেশের সবচেয়ে উত্তরের জায়গা, সবচেয়ে দক্ষিণের জায়গা, সবচেয়ে পূর্বে, সবচেয়ে পশ্চিমের জায়গা, এগুলো নিয়ে একটু আমরা আলাপ করি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জায়গাটা হচ্ছে, মানে 3টা আলাদা আলাদা জায়গার নাম আপনার অপশনে থাকতে পারে। একটা হচ্ছে জেলা হিসেবে, একটা হচ্ছে উপজেলা হিসেবে, আর একটা হচ্ছে ইউনিয়ন হিসেবে। তো আমরা হচ্ছে যেটা ছোট সেটাকে আগে রাখছি, ইউনিয়ন উপজেলার চেয়ে ছোট সেটাকে আমরা আগে রাখছি। তো সবচেয়ে উত্তরের ইউনিয়নটা হচ্ছে জায়গীরজোত, সবচেয়ে উত্তরের উপজেলাটা হচ্ছে তেঁতুলিয়া, আর জেলাটা হচ্ছে পঞ্চগড়। এখন এই 3টাই আপনাকে মনে রাখতে হবে। জাস্ট মনে রাখবেন সিরিয়ালটা হচ্ছে ইউনিয়ন, উপজেলা, জেলা, এটা একটু নোট ডাউন করবেন। সো জাস্ট এইটা মনে রেখে আপনি জাস্ট জায়গাগুলোর নাম পড়তে থাকেন, জায়গীরজোত, তেঁতুলিয়া, পঞ্চগড়। সর্বদক্ষিণের স্থান এটা হচ্ছে ছেড়াদ্বীপ, টেকনাফ, কক্সবাজার। ছেড়াদ্বীপ হচ্ছে কিন্তু ইউনিয়ন না, ছেড়াদ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। যারা গিয়েছেন আপনারা তারা অবশ্যই ছেড়াদ্বীপে গেছেন। ছেড়াদ্বীপ হচ্ছে সেন্ট মার্টিনের সবচেয়ে দক্ষিণ পাশে একটু একটা পাথুরে দ্বীপের মতো। এটা হচ্ছে জোয়ার আসলে তখন হচ্ছে সেন্ট মার্টিন থেকে আলাদা হয়ে যায়, জোয়ার না থাকলে, ভাটা থাকলে সাইকেলে করেও ছেড়াদ্বীপে যাওয়া যায়। তো এই ছেড়াদ্বীপ বা সেন্ট মার্টিন যে কোনো একটা থাকবে আপনার অপশনে যদি ইউনিয়ন বেসিসে থাকে। তো ছেড়াদ্বীপটাও মনে রাখবেন, সেন্ট মার্টিনও মনে রাখবেন। এটা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। আর উপজেলার কথা যদি বলি, যেহেতু সেন্ট মার্টিন টেকনাফ উপজেলার মধ্যে, দ্যাটস ওয়াই টেকনাফ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা। আর এই টেকনাফ উপজেলা, সেন্ট মার্টিন ইউনিয়ন বা ছেড়াদ্বীপ জায়গাটা, এগুলো সব হচ্ছে কক্সবাজার জেলার আন্ডারে। দ্যাটস ওয়াই জেলার হিসেব করলে কক্সবাজার হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা। সর্বপূর্বের স্থানের কথা বললে আখাইনঠং, ওই যে সেম কথা, ইউনিয়ন, উপজেলা, জেলা। সো আখাইনঠং থানচি উপজেলার আন্ডারে, বান্দরবান জেলার আন্ডারে। তো এটা হচ্ছে সর্বপূর্বের স্থান। সর্বপশ্চিমের স্থান হচ্ছে মানকসা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। সো চাঁপাইনবাবগঞ্জ জেলার আন্ডারে যে শিবগঞ্জ উপজেলা, তার মানকসা নামক স্থানটা হচ্ছে বাংলাদেশের সর্বপূর্বের স্থান। তো খুব ভয় পাওয়ার কিছু নেই যে এতগুলা নাম কেমনে মনে রাখবো। জাস্ট মনে রাখবেন সিরিয়ালটা এখানে কীরকম দেয়া, ইউনিয়ন, উপজেলা, জেলা, দেন জেলা, এই জেলার নাম, উপজেলার নাম, ইউনিয়নের নাম, এগুলো হচ্ছে বারবার পড়তে হবে, লিখতে হবে, দেখবেন হয়ে যাবে। বাংলাদেশের স্থলসীমা, বললাম যে বাংলাদেশের সীমানা নিয়ে আসলে অনেক রকম তথ্য আছে, আপনাদের শুরুতেই বললাম। তো এখানে হচ্ছে আমরা দেখব বাংলাদেশের সীমানা কার কার সাথে কী ভাবে আছে। বাংলাদেশের সাথে সীমান্তবর্তী আছে হচ্ছে ভারতের 5টা রাজ্য। এই 5টা হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। 7 সিস্টার্স বলা হয় হচ্ছে আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। এই 7টা উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়। এখন এই জিনিসটা এখানে কেন প্রাসঙ্গিক, কারণ আমরা যদি একটু মিলায় দেখি, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 4টা যে রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে, এরা প্রত্যেকেই কিন্তু 7 সিস্টার্সের অংশ। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। তাহলে নাই কার কার সাথে বাংলাদেশের 7 সিস্টার্সের মধ্যে? 3টা 7 সিস্টার্সের রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নাই, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। আর বাকি যে 4টাগুলোর সাথে আছে, আর আছে হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে। ভারতের বাকি অংশের সাথে এই যে 7 সিস্টার্স, এরা যে যুক্ত হয়, ওই জায়গাটাকে বলে হচ্ছে চিকেন স্নেক, যেটার ভালো নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। তো ভারতের এই বাকি অংশের সাথে এই 7 সিস্টার্সের 7টা রাজ্য যে যুক্ত থাকে, সেটা যুক্ত হয় হচ্ছে শিলিগুড়ি করিডোরের মাধ্যমে, বা যেটার আরেকটা নাম হচ্ছে চিকেন স্নেক। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই জায়গাটা, তাহলে এই যে দেখেন,
এইখানে এই যে জায়গাটা, এই বাংলাদেশ হচ্ছে এই পর্যন্ত, এই পাশ হচ্ছে নেপাল, মাঝখানের এতটুকু জায়গা হচ্ছে ভারতের। তো এইটুকু দিয়ে এই পাশের যে এত আরেকটা বিশাল অংশ আছে ভারতের, তার সাথে বাকি ভারত যুক্ত থাকে। এখন চিকেন স্নেক বলার কারণ হচ্ছে মুরগির গলা কিন্তু আসলে খুব ছোট, আপনি যদি একটু জোরে চেপে ধরেন, ইমাজিন করার দরকার নেই, অনেকের কাছে ভায়োলেন্ট লাগতে পারে, সো যদি চেপে ধরেন তাহলে কিন্তু মুরগিটা আসলে বাঁচবে না। সো যেহেতু ভারতের বাকি অংশের সাথে এদিকের এই বিশাল অংশটা যুক্ত শুধু এই ছোট্ট একটু জায়গা দিয়ে, যেটা একদিকে নেপাল আর একদিকে বাংলাদেশ, দ্যাটস ওয়াই এটাকে চিকেন স্নেক বলা হয়, যেহেতু এটা ভারতের একটা দুর্বলতা। সাপোজ বাংলাদেশ ভারত বা ভারত নেপালের মধ্যে কোনো একটা যুদ্ধ বা দ্বন্দ্ব শুরু হইল, তখন তাদের মধ্যে কেউ যদি এই মাঝখানের জায়গাটা কোনোভাবে দখল করে ফেলে, ভারতের জন্য কিন্তু খুব কঠিন হবে যে সে এদিকে যে কোনো কিছু সাপ্লাই দিবে বা এদিক থেকে নিজের বাহিনীকে হেল্প করবে। যেহেতু তাই জিওগ্রাফিক্যাল দিক থেকে এটা খুব দুর্বল একটা জায়গা ভারতের, এই জন্য এটাকে আসলে চিকেন স্নেক বলা হয়। তো যেটা আমি বলছিলাম যে 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে, কোন 4টা? আসাম, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। এই যে, আর এই 4টা হচ্ছে 7 সিস্টার্সের, আর পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ, আর 7 সিস্টার্সের বাকি যে 3টা অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এদের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই। এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান যেটাই বলি না কেন, ওইটার ভারতের সীমান্ত বরাবর পিলার স্থাপন করা হয় হচ্ছে 1952 সালে। আর এখন তো বাংলাদেশ, তাই বাংলাদেশের সীমান্ত আর ভারতের সীমান্তের মাঝে যে পিলারগুলো, এগুলো হচ্ছে 1952 সালে কিন্তু স্থাপন করা হয়। এখানে একটা ইনফরমেশন দেখেন, সিলেটের একটা গ্রাম ছিল হচ্ছে পাদুয়া, এই গ্রামটা ভারত মুক্তিযুদ্ধের সময় দখল করে নেয়, যেটা 2001 সালে সরকার পুনরুদ্ধার করে। তো এখানে আপনারা দেখতে পারেন যে 7 সিস্টার্সের যেই স্টেটগুলোর কথা বললাম বা রাজ্যগুলোর কথা বললাম, তারা কোথায় কে কে। এই যে বললাম মেঘালয়ের সাথে সীমান্ত আছে, আসামের সাথে এদিকে সীমান্ত আছে, দেখেন এটা হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরার সাথে সীমান্ত আছে বাংলাদেশের, এটা হচ্ছে মিজোরাম, এই যে এদিকে আবার আসামের সাথে কিছু সীমান্ত আছে, আর এই যে মিজোরামের সাথে সীমান্ত আছে। এই মোট 4টার এদিকে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, এই মোট 5টা ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। আর 7 সিস্টার্সের বাকি রাজ্যগুলো দেখেন, অরুণাচল এদিকে, নাগাল্যান্ড এদিকে, মণিপুর এদিকে, তো এদের সাথে হচ্ছে বাংলাদেশের কোনো সীমান্ত নাই আলটিমেটলি। এবার ভারতের অ্যাসপেক্ট থেকে তো আমরা দেখলাম যে ভারতের কয়টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত, কীভাবে চিকেন স্নেকের ব্যাপারে পড়লাম। তো বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা, 64টার মধ্যে 32টা মানে অর্ধেক, এটা হচ্ছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা। এর মধ্যে ভারতের সাথে সীমান্ত আছে 30টার, আর মিয়ানমারের সাথে সীমান্ত আছে হচ্ছে 3টার। এখন এটা দেখে অনেকে বলতে পারেন যে 30 যোগ 3 33, তাহলে 32 কেমনে? কারণ একটা জেলা আছে যার সাথে ভারত মিয়ানমার উভয়েরই সীমান্ত আছে, সেই জেলাটা হচ্ছে রাঙামাটি। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে ভারত মিয়ানমার দুই দেশের সাথেই সীমান্ত আছে কোন জেলার? রাঙামাটি জেলার। আর মিয়ানমারের সাথে যে 3টা, এখন 30টা তো মনে রাখা আসলে টাফ ব্যাপার অ্যান্ড দরকারও নেই, বাট মিয়ানমারের সাথে যেহেতু মাত্র 3টার, সেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, এই 3টার সাথে হচ্ছে মিয়ানমারের সীমান্ত আছে, অ্যান্ড ভারতের সাথে আছে 30টার, আর এই যে রাঙামাটি, এর সাথে ভারত মিয়ানমার উভয়েরই সীমান্ত আছে, তাহলে মোট সীমান্তবর্তী জেলা থাকে হচ্ছে 32টা। চীন, ভারত, ভুটান, এই 3টা দেশের মধ্যে একটা বিরোধপূর্ণ স্থান আছে যেটার নাম হচ্ছে ডোকলাম। তো ডোকলাম নিয়ে বিরোধটা হচ্ছে ওই যে আমরা চিকেন স্নেক দেখলাম না, বা শিলিগুড়ি করিডোর, তো ওইটার কাছাকাছি ডোকলাম অবস্থিত। আপনাদের যদি আমি ম্যাপটা আরেকবার দেখাই, এই যে ডোকলাম হচ্ছে এই জায়গাটায় অবস্থিত। এখন চীন বেসিকলি এখানে একটা রাস্তা বানানোর ট্রাই করতেছিল, অ্যান্ড ভুটানের তাতে সম্মতি ছিল তার সীমান্ত অঞ্চলে। এখন ইন্ডিয়া যেটা ভয় পাইছে সেটা হচ্ছে তার এই যে আমি বললাম খুব দুর্বল একটা জায়গা, এটা কিন্তু ডোকলাম থেকে খুব একটা বেশি দূরে না। আর চীন আর ইন্ডিয়ার কিন্তু জিওপলিটিক্যাল খুব বড় ধরনের ক্ল্যাশ আছে, আপনারা যারা খোঁজ খবর রাখেন টুকটাক তারা জানবেন। সো এই জন্য ইন্ডিয়া ভয় পাইছে যে এইখানে যদি
চাইনিজদের বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচার থাকে, তার মানে অবশ্যই সেনাবাহিনী আনতে সুবিধা হবে। তার মানে ইন্ডিয়ায় যদি চায়না চায়, অ্যাটাক করাটা চায়নার জন্য ইজিয়ার হবে। তো এই জন্য ইন্ডিয়া চায় নাই এখানে চাইনিজরা কোনো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলুক। তো এই নিয়ে হচ্ছে মূলত বিরোধটা ছিল। বাট বিরোধের মূল কারণ কি, ওই আলটিমেটলি শিলিগুড়ি করিডোর বা যেটা চিকেন স্নেক বলতেছি সেটার নিরাপত্তা। যেহেতু চাইনিজরা ওইখানে যদি বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বানায়, ভারতীয়দের জন্য সেটা একটু মাথা ব্যথার ব্যাপার, এই জন্য হচ্ছে তারা এটা পছন্দ করে নাই আর কি। শুরুতে আমি আপনাদেরকে বলতেছিলাম যে ছিটমহলের কথা, যে কিভাবে বাংলাদেশ ছিটমহল হস্তান্তরের মাধ্যমে প্রায় 40 বর্গ কিলোমিটার নতুন জায়গা গেইন করছে। তো এই ছিটমহল নিয়ে আমরা একটু যদি বিস্তারিত জানার চেষ্টা করি, ছিটমহল জিনিসটা কি, এটার ফার্স্ট অফ অল ইংলিশ নাম হচ্ছে এনক্লেভ। আর ছিটমহলের ডেফিনেশনটা একটু যদি এখানে দেখেন, কোনো রাষ্ট্রের অধিকারভুক্ত এমন এলাকা যার চারদিকে অন্য রাষ্ট্র অবস্থিত, আর ওই রাষ্ট্রের যার ছিটমহল, সেই রাষ্ট্র থেকে ওই ছিটমহলে যেতে হলে অন্য দেশের ভূখণ্ড ইউজ করে যেতে হয়। আমি যদি আপনাদেরকে একটা কাল্পনিক সিচুয়েশন দিই, ধরেন এই হচ্ছে একটা দেশ এক্স, এর প্রতিবেশী আরেকটা দেশ হচ্ছে ওয়াই, এর মাঝখানে এই যে জায়গাটুকু, এটা হচ্ছে আবার এই এক্স দেশের। তাহলে খেয়াল করেন, যদি এক্স দেশ থেকে তার নিজের অংশ, এই যে ছিটমহলটুকু যেটুকু আমি ডার্ক করে দিলাম বা এনক্লেভ, এখানে যেতে হয়, তাহলে আসলে ওয়াই এর ভূখণ্ড ইউজ করে তারপর যেতে হবে। তো এটা হচ্ছে ছিটমহলের খুব সহজ ব্যাখ্যা, যে আপনি যদি নিজের দেশের একটা অংশে যেতে চান অ্যান্ড সেই যাওয়ার জন্য যদি অন্য দেশের ভূখণ্ড ইউজ করতে হয়, তাইলে ওই অংশটা হচ্ছে ছিটমহল। বাংলাদেশের ভারতের মধ্যে তাহলে ছিটমহল ক্রিয়েট কেমনে হইল, এটার জন্য আমাদের তো অবশ্যই এটা জানা আছে বা জানা থাকতে হবে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার সমস্ত আগে একটা দেশই ছিল। পরবর্তীতে মিয়ানমারকে আলাদা করে ফেলা হয় ভারত ভাগের আগেই। আর 1947 সালে যখন ভারত ভাগ হলো, তখন না পাকিস্তান আর ভারত তৈরি হলো। তো তার আগ পর্যন্ত কিন্তু এই দেশগুলা একটা মাত্র দেশ ছিল ব্রিটিশ পিরিয়ডে। যেহেতু একটা মাত্র দেশ ছিল, ধরেন রাজশাহীর কোনো এক জমিদার, সে হচ্ছে, জমিদারদের তো অনেক রকম শখ থাকে, অনেক রকম তারা বাজি ধরে, ঘোড়ার উপর বাজি ধরে, কবুতর ওড়ানো নিয়ে বাজি ধরে, তাস খেলতেছে বাজি ধরে, অনেক কিছু করে। তো কেউ একজন হচ্ছে এরকম রাজশাহীর একজন জমিদার, সে হচ্ছে ধরেন রাজশাহীর অপোজিটে ওই পাশে আসে হচ্ছে মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদের কোনো এক জমিদারের সাথে বাজি ধরছে, বাজিতে হেরে গেল, অ্যান্ড তখন জিতে গেল। জিতে যে সেই যে মুর্শিদাবাদের জমিদার, তার কিছু জমি সে নিজের নামে করে নিল। তাহলে এই লোকটা কিন্তু থাকতেছে রাজশাহীতে, বাট তার জমি কই আছে? মুর্শিদাবাদে। এখন এটা কোনো ঝামেলা ছিল না যতদিন পর্যন্ত একটা দেশ ছিল। ঝামেলা তৈরি হলো তখন যখন হচ্ছে দেশ আলাদা হয়ে গেল। 47-এ দেশভাগের পর যখন এই আলাদাকরণটা হইলো, তখন দেখা গেল যে রাজশাহীর জমিদার এখন চিন্তা করতেছে, আমার তো ওই পাশে মুর্শিদাবাদে আমার জমি আছে। এখন যেহেতু ওই রাজশাহীর জমিদার তখন পাকিস্তানের নাগরিক, বা আজকের দিনের কথা চিন্তা করলে বাংলাদেশের নাগরিক, তাইলে ওই জমিটার মালিক আলটিমেটলি ওই জমিদারের থ্রুতে বাংলাদেশ সরকার, বা তখনকার প্রেক্ষিতে পাকিস্তান সরকার। তো এই যে একটা দেশ ভেঙে দুইটা আলাদা আলাদা দেশ হইল, অ্যান্ড এরই প্রেক্ষিতে আসলে বাংলাদেশের বা তখনকার হিসেবে পাকিস্তানের ছিটমহলগুলা তৈরি হয়েছে। তো এই মোট ছিটমহল ভারতের ভিতরে বাংলাদেশের ছিল হচ্ছে 51টা, মানে 51টা এমন এমন জায়গা ছিল যেইগুলা বাংলাদেশের জমিদাররা ভারতীয় জমিদারদের কাছ থেকে জিতছে দেশভাগের আগে, এইভাবে চিন্তা করতে পারেন। আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল 111টা, মানে 111টা এমন জায়গা ছিল যে জায়গাগুলো ভারতীয় কোনো জমিদার বাংলাদেশি কোনো জমিদারের কাছ থেকে জিতছে। তো সবচেয়ে বেশি ছিটমহল ছিল লালমনিরহাটে 59টা। তো এই লালমনিরহাটকে এই জন্য বলা হয় বেসিকলি ছিটমহল বেষ্টিত জেলা। আর এই ছিটমহল হস্তান্তর শুরু হয় হচ্ছে 1 অগস্ট 2015 সালে। কিন্তু এটা আরও অনেক আগে হওয়ার কথা ছিল। তো ওইটা আমরা একটু দেখি যে কেমনে অনেক আগে হওয়ার কথা ছিল। 1974 সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তারা হচ্ছেন একটা চুক্তি করেন, ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি। তো এই চুক্তি অনুযায়ী একটা কথা ছিল যে
ভারতের মধ্যে বাংলাদেশের যে সমস্ত ছিটমহল আছে এই ছিটমহলগুলো ভারতকে হস্তান্তর করা হবে, আর বাংলাদেশের মধ্যে ভারতের যে ছিটমহল আছে এগুলো বাংলাদেশকে হস্তান্তর করা হবে। যেন এই যে আমি আমারই দেশের অংশে যাব, এটায় যাওয়ার জন্য আমার আরেকটা দেশের ভূখণ্ড ইউজ না করতে হয়, যেন জনগণের জন্য জিনিসপত্রগুলো সহজ হয়। এই সব চিন্তা করে ৭৪ সালে চুক্তিতে এই ধারাটা রাখা হয়েছিল। এই চুক্তিটা মুজিব ইন্দিরা চুক্তি নামে খুব বিখ্যাত। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ বেরুবাড়ি নামে একটা জায়গা আছে, একটা ছিটমহল, তো ওইটা ভারতকে হস্তান্তর করে। বিনিময়ে ভারতের কথা ছিল কি, বাংলাদেশের আমরা একটু পর দেখব স্লাইডে যে বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহলটা হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা। তো এই দহগ্রাম আঙ্গরপোতায় যাওয়ার জন্য একটা ছোট্ট রাস্তা মতো আছে, ওই রাস্তাটার মালিক হচ্ছে ইন্ডিয়া, যেটা আমরা দেখলাম ছিটমহলের সংজ্ঞায়। ওই রাস্তাটার মালিক হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার কথা ছিল বাংলাদেশ বেরুবাড়ি হস্তান্তর করবে, যেটা বাংলাদেশ করছে, আর ইন্ডিয়া ওই যে রাস্তাটা যেটা ৩ বিঘা করিডোর ওইটা হস্তান্তর করবে। বাট আনফর্চুনেটলি বাংলাদেশ হস্তান্তর করছে বেরুবাড়ি, বাট ইন্ডিয়া ৩ বিঘা করিডোরটা হস্তান্তর করে নাই। এটা হচ্ছে ৭৪ সালের কথা। তো তারপর ২০১৫ সালে এসে এই ছিটমহলগুলো হস্তান্তর শুরু হইলো ১ অগস্ট থেকে। অ্যান্ড এই হস্তান্তরটা হয়েছে বেসিকলি এই চুক্তির ভিত্তিতেই। বাট দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের প্রায় ৪০ বছর ওয়েট করা লাগছে এই চুক্তির একটা ধারা কার্যকর করতে। ছিটমহল হস্তান্তরটা আসলে বৈধ করার, এখন এটা অবৈধ কেন? অবৈধ হচ্ছে এই জন্য প্রত্যেকটা দেশের সংবিধান আসলে এটা ঘোষণা করে দেয় যে আমার দেশের সীমানা এতটুকু পর্যন্ত। এখন ওই দেশের সীমানার সাথে যদি কিছু যোগ বিয়োগ করতে হয়, সাপোজ আমি যদি বাংলাদেশ যদি আজকে বলে যে অমুক জেলাটা আমরা ইন্ডিয়াকে দিয়ে দিলাম, ধরেন এটা সম্ভব না, অমুক জেলাটা বা অমুক জায়গাটুকু আমরা মিয়ানমারকে দিয়ে দিলাম, তাহলে এটা একটা অসাংবিধানিক কাজ হবে সরকারের পক্ষ থেকে। অ্যান্ড মনে করেন আমরা সংবিধানের সময় পড়ছি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তখন হচ্ছে সরকারকে বাধা দিবে যে তুমি অসাংবিধানিক কাজ করতে পারো না। এখন যদি এই হস্তান্তরটা করতেই হয়, বাংলাদেশ যদি কোনো অংশ মিয়ানমারকে দিতেই চায় যে না আমরা দিবই, আমাদের ভাই ব্রাদার মানুষ আমরা দিবই, তাদেরকে গিফট দিব, তখন এটা কেমনে করতে হবে? এটার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে সংবিধানকে সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন করে ঘোষণা করতে হবে যে না ওই অংশটা আমাদের দেশের অংশ না এখন থেকে। এটা করলে তখন হচ্ছে হস্তান্তরটা বৈধ হবে। তো ওই যে বলছিলাম বেরুবাড়ি বাংলাদেশ হস্তান্তর করছে, আর ভারতের হস্তান্তর করার কথা ছিল ৩ বিঘা করিডোর, যেটা তারা করে নাই। তো এই বেরুবাড়ি হস্তান্তর করার জন্য বাংলাদেশ ১৯৭৪-এই সংবিধানের ৩য় সংশোধনী করে ফেলে। বাট ভারত যেহেতু ৪০ বছর লেট, ২০১৫ সালে তারা তাদের সংবিধানের ১০০তম সংশোধনী এনে, ওই যে আমরা পড়লাম ২০১৫-র ১ অগস্ট থেকেই হস্তান্তর শুরু হয়, সেই হস্তান্তর প্রক্রিয়া শুরু করার জন্য তারা মূলত এই ১০০তম সংশোধনীটা নিয়ে আসে নিজেদের সংবিধানের। ছিটমহল বিনিময়ের পরেও এই যে দহগ্রাম আঙ্গরপোতার কথা বলছিলাম, যেটা স্টিল ভারতের মধ্যে অবস্থিত, বাট এখন সুবিধা যেটা হয়েছে, এই যে ৩ বিঘা করিডোরের কথা বললাম, এটার মাপটা খেয়াল করবেন, ১৭৫ মিটার ইন্টু ৮৫ মিটার, দৈর্ঘ্য ১৭৫ মিটার, প্রস্থে ৮৫, তো এত বর্গ মিটার আর কি আলটিমেটলি। তো এটা হিসেব করলে ৩ বিঘা হয়, এই জন্য এটাকে ৩ বিঘা করিডোর বলা হয়। সো এই দহগ্রাম আঙ্গরপোতা যাওয়ার যে রাস্তাটা, সেটাই হচ্ছে বেসিকলি এই ৩ বিঘা করিডোর। তো বাংলাদেশ এই ৩ বিঘা করিডোরটা ২০১১ সালে একটা চুক্তি হয় যে লিজে দিবে। তো পরবর্তীতে যখন এই ২০১৫ সালে ছিটমহল বিনিময় শুরু হয়, ওই চুক্তিটা বাতিল হয়ে যায়। এখন বাংলাদেশ হচ্ছে এই ৩ বিঘা করিডোরের মালিক। দ্যাটস ওয়াই এই দহগ্রাম আঙ্গরপোতা এখন আর ছিটমহল না, কারণ আমরা আমাদের মূল ভূখণ্ড থেকে আমাদের নিজের রাস্তা দিয়ে দহগ্রাম আঙ্গরপোতায় যেতে পারি। দ্যাটস ওয়াই দহগ্রাম আঙ্গরপোতা এটা এখন বাংলাদেশের একদম ইন্টিগ্রাল অংশ। এখন এখানে আপনাদেরকে দুইটা টার্মিনোলজি আমি একটু বোঝানোর ট্রাই করব। ফার্স্টেই বলে রাখি, এটা আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে আপনাদের বোঝার জন্য। আর পরীক্ষায় যে চলে আসবে না সেটার কোনো গ্যারেন্টি আসলে নাই। বাট এতদিনকার কোয়েশ্চেন যদি আমরা দেখি, এই টাইপ কোয়েশ্চেন আসলে তেমন একটা হয় না। বাট এটা বুঝলে আপনাদের হচ্ছে ছিটমহলের মূল ধারণাটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। সো দুইটা শব্দ দেখেন, ট্রানজিট একটা, করিডোর একটা। ট্রানজিট হচ্ছে, আমি আপনাদেরকে যদি একটা ছোট্ট ম্যাপ এঁকে বুঝাই, ধরেন এটা হচ্ছে এ দেশ, এটা হচ্ছে বি দেশ,
আর এদিকে আছে হচ্ছে সি দেশ। এখন এই জায়গাটা দিয়ে যাতায়াতের কোনো উপায় নেই আসলে। সো এ দেশ এই একটা রাস্তা ধরে এইখানে কিছু একটা পাঠাবে। সো পাঠানোর জন্য এ দেশকে কি বি দেশের কিছু একটা জায়গা ইউজ করতে হইতেছে না, রাস্তা ইউজ করতে হইতেছে না, সেটা করেই তো সে আলটিমেটলি সি দেশে পাঠাইতে পারতেছে। তো এই যে তিনটা দেশ থাকবে, প্রথম দেশ থেকে দ্বিতীয় দেশ হয়ে তৃতীয় দেশে যখন যাবে বা কিছু একটা পাঠানো হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিট। করিডোর হচ্ছে দুইটা দেশ, এখানে ধরেন এই হচ্ছে একটা দেশ আর আরেকটা দেশ আমরা লিখতে পারি এইভাবে। তাহলে এই দেখেন, এটা হচ্ছে এ দেশ, এটা হচ্ছে বি দেশ। এ দেশের কিন্তু আমি একটু যদি ডার্ক করে দেই, এ দেশটা দেখেন, এ দেশ কিন্তু চাইলে এখান থেকে এখানে পাঠাইতে পারে, ধরেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পাঠাবে। বাট কি হচ্ছে, এই জায়গাটা অনেক চিকেন স্নেকের মতো, শিলিগুড়ি করিডোরের মতো। সো তারা হচ্ছে এই জায়গাটা অ্যাভয়েড করে যদি বি দেশের মধ্য দিয়ে এই পয়েন্টে পাঠায়, তাইলে দেখেন টাইমও তাদের কম লাগবে, যাতায়াতের সুবিধাও বেশি। তো যখন এরকম একটা দেশ নিজের দেশেই অন্য একটা জায়গায় যাওয়ার জন্য আরেকটা দেশের জায়গা ইউজ করবে, আরেকটা দেশের রাস্তা ইউজ করবে, ওইটাকে হচ্ছে আমরা করিডোর বলি। তার মানে এই যে 3 বিঘা করিডোর, এইবার বুঝতে পারছেন কেন এটাকে করিডোর বলা হয়? কারণ আমরা কি বাংলাদেশ থেকে দহগ্রাম আঙ্গরপোতাও তো বাংলাদেশের অংশ, তো ওইখানে যাওয়ার জন্য ভারতের একটা রাস্তা ইউজ করতাম, দ্যাটস ওয়াই এটাকে করিডোর বলা হইতো। বাট এখন কি দহগ্রাম আঙ্গরপোতাও আমাদের, 3 বিঘা করিডোরও আমাদের। তো এখন আর আসলে এটাকে করিডোর বলা যায় না, বাট যেহেতু লম্বা সময় ধরে মানুষজন বলে আসছেন, তাই এখন এটাকে আসলে 3 বিঘা করিডোরই বলা হয় রাস্তাটাকে। এবার আসেন সমুদ্র সীমার কথায়। শুরুতে আপনাদেরকে বলতেছিলাম যে সমুদ্র সীমা নিয়েও একটু ডিসপিউট আছে, যে বাংলাদেশ সরকারের যেটা সরকারি ওয়েবসাইট, সেখানে বলা আছে 580 কিলোমিটার, আর আপনাদের যেগুলো বই বা বিজিবির তথ্য সে অনুযায়ী 711 কিলোমিটার। আরেকটা যেটা বাংলাদেশের উপকূলীয় জেলা 19টা, অনেকে 12টা বলে, 13টা বলে, 15টা বলে। সো 15টার একটা ব্যাখ্যা আছে, বাট 12-13 যারা বলে, এটা আসলে তারা কি ম্যাপ দেখে হয়তো কাউন্ট করে যে কোনগুলা সমুদ্রের পাশে। এখন এইভাবে আসলে উপকূলীয় জেলা হয় না। উপকূলীয় জেলা নির্ভর করে কোনো একটা নদীর বা সমুদ্রের সাথে মিশছে এমন একটা নদীর মোহনা পর্যন্ত উপকূল কাউন্ট করা হয়। তো সেই জিনিসগুলো আসলে সূক্ষ্ম ব্যাপার। তো এক্স্যাক্টলি 19টা হচ্ছে আমাদের উপকূলীয় জেলা বাংলাদেশে। 15টা যারা বলে তারা হচ্ছে কনফিউজ হয়ে যান, উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরি করা হয়েছে। 15টা জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনী তৈরি করা হয়েছে, বাট বাংলাদেশে উপকূলীয় জেলা আছে হচ্ছে মোট 19টা। তো দুইটার মধ্যে কনফিউজড হবেন না। বঙ্গোপসাগরের গভীরতম খাদ, এটাকে বলে সোয়াচ অফ নো গ্রাউন্ড, আর বাংলায় বলা হয় হচ্ছে গঙ্গা খাদ। এটা হচ্ছে মেঘনা নদীর যে মোহনা, মানে চাঁদপুরের পর তো মেঘনা নদী সমুদ্রে মিশে, তো ওইটার পরপরই কিছু কিলোমিটার পর এই সোয়াচ অফ নো গ্রাউন্ডটা অবস্থিত। এর গড় গভীরতা হচ্ছে 8,500 ফিট বা 2600 মিটার। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম নিরবচ্ছিন্ন সমুদ্র সৈকত, এটা আমরা সবাই জানি, আমি না বললেও চলবে, তাও একবার বলে দিই, কক্সবাজার 120 কিলোমিটার। এখানে দেখেন সমুদ্র সীমা, আরেকটা আগেরটা তো বলছি বাংলাদেশের উপকূলীয় সীমা, ওই যে 580 কিলোমিটার, 711 কিলোমিটার, দুইটাই জানবেন। এখন সমুদ্র সীমা, যে বাংলাদেশের ভূখণ্ড যেখানে শেষ হয় তার থেকে কতটুকু গেলে সমুদ্র সীমা। তো এর দুইটা তথ্য আছে, একটা হচ্ছে রাজনৈতিক আর একটা অর্থনৈতিক। সো রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, আর অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত। এখন এইখানে ধরেন আপনার অপশনে 212 দুইটাই আছে, তখন আপনি কিভাবে আনসার করবেন? তখন আপনি হিসেব করবেন যে কোনটা বেশি। যেহেতু 200 বেশি, তাই আমরা তখন আনসার হিসেবে 200ই দিব, 12 থাকলেও 200 দিব। বাট যদি আমার স্পেসিফাই করা থাকে যে রাজনৈতিক সীমা নাকি অর্থনৈতিক সীমা, তখন কিন্তু আমার বুঝে আনসার করতে হবে। তখন কিন্তু আমার দেখতে হবে যে রাজনৈতিক সমুদ্র সীমা কিন্তু 12 নটিক্যাল মাইল, আর অর্থনৈতিক সমুদ্র সীমা কিন্তু 200 নটিক্যাল মাইল। সো এই ডিফারেন্সটা তখন কিন্তু মাথায় রাখতে হবে। বাট যদি না বলে অ্যান্ড অপশানে দুইটাই থাকে, তখন কোনটা দিব? 200 দিব, যেহেতু এটা সংখ্যাটা বড়।
বাংলাদেশের সমুদ্র সীমার প্রথম ম্যাপ প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর এখানে নটিক্যাল মাইলের একটা হিসেব দেওয়া আছে, এটা হইলে আপনারা হচ্ছে লাইক মাইল, কিলোমিটার এইগুলোতেও কনভার্ট করে ফেলতে পারবেন যে কতটুকু সীমা। তো 1 নটিক্যাল মাইল মানে হচ্ছে 1.853 মাইল, আর 1 মাইল হচ্ছে 1.61 কিলোমিটার। এখন বাংলাদেশের সাথে সীমান্ত, সেটা স্থল সীমাই হোক, জলসীমাই হোক বা সমুদ্র সীমাই হোক, আছে হচ্ছে মোট 2টা দেশের। একটা তো হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মিয়ানমার। সো আমরা দেখে আসছি যে কয়টা জেলার সাথে কীভাবে সীমান্ত। এখন সমুদ্রের ক্ষেত্রে না সীমান্তটা ডিফাইন করা খুব কঠিন একটা কাজ। তো এই জন্য ইন্ডিয়া দাবি করে আমাদের এতটুকু, মিয়ানমার দাবি করে আমাদের এতটুকু, বাংলাদেশ দাবি করে আমাদের এতটুকু। সো এটা নিয়ে আসলে ক্ল্যাশ হয়ে যায় অনেক সময় ডিপ্লোম্যাটিক লেভেলে, যুদ্ধ না হইলেও ডিপ্লোম্যাটিক লেভেলে কথা কাটাকাটি বা ক্ল্যাশ হয়ে যায়। সো এখানে বাংলাদেশ আর ভারতের মধ্যে যেই একটা সমুদ্র সীমা নিয়ে বিরোধ ছিল সেটা এখানে দেখানো আছে। সো লাল কালি দিয়ে যেটা দেখানো না, এটা হচ্ছে ভারত দাবি করে যে ভারতের সীমানা এতটুকু হওয়া উচিত, আর বাংলাদেশ দাবি করে হচ্ছে যে কালো দাগটা দিয়ে, এটা বাংলাদেশ দাবি করে যে বাংলাদেশের সীমানা এতটুকু হওয়া উচিত। তাহলে দেখেন ডিফারেন্সটা কিন্তু বেশ বড় হয়ে যায় একটা পর্যায়ে। তো এই ধরনের ডিসপিউট কোথায় আমরা সলভ করতে পারি? তো বাংলাদেশ আর ভারতের সাথে যে সমস্যাটা ছিল, বাংলাদেশ আর ভারতের সাথে যে সমস্যাটা ছিল এটা সলভ করা হয় হচ্ছে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা পিসিএ, এটাকে বাংলায় বলে স্থায়ী সালিসি আদালত। এইখান থেকে হচ্ছে বাংলাদেশ আর ভারতের যে ডিসপিউটটা সেটার ব্যাপারে রায় আসে 2014 সালে। অ্যান্ড রায়ে বাংলাদেশের যেই দাবিটা ছিল যে সমুদ্র সীমা বাংলাদেশের এই পর্যন্ত হওয়া উচিত, এটাকে প্রাধান্য দেওয়া হয়। ভারতের যেই দাবিটা ছিল এটাকে বাতিল করে দেওয়া হয়। সো ভারত বাংলাদেশের যে সমুদ্র সীমার বিরোধ, এখানে বাংলাদেশ জয়লাভ করে 2014 সালে। রায়টা কোত্থেকে আসছিল খেয়াল করবেন, পিসিএ বা স্থায়ী সালিসি আদালত বা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। এখন এই পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন অবস্থিত হচ্ছে নেদারল্যান্ডের হেগে। এরপর মিয়ানমারের সাথেও আমাদের ডিসপিউট ছিল, এখানে এটা আবার দেখানো আছে। মিয়ানমারের দাবি হচ্ছে এই যে লাল কালি দিয়ে দেখানো, মিয়ানমারের সমুদ্র সীমা এই পর্যন্ত হওয়া উচিত। বাংলাদেশের দাবি হচ্ছে যে না, বাংলাদেশের সমুদ্র সীমা এই পর্যন্ত, এর এই পাশে হচ্ছে মিয়ানমারের, মানে মিয়ানমারের দাবি হচ্ছে এই পুরাটুকু তাদের, বাংলাদেশের দাবি হচ্ছে যে না তোমার এই যে এতটুকু। সো এইখানেও আসলে বাংলাদেশ জয়লাভ করে, অ্যান্ড এই জয়লাভ করে হচ্ছে বাংলাদেশ 2012 সালে, ভারতের আগে। অ্যান্ড বাংলাদেশের দাবিকে এখানে প্রাধান্য দেওয়া হয়, আর মিয়ানমারের যে দাবি ছিল এলাকাটা তার, এটাকে বাতিল করে দেওয়া হয়। এখন এই রায়টা দেওয়া হয় হচ্ছে, এই রায়টা দেওয়া হয় হচ্ছে আনক্লজ থেকে। এখন আনক্লজ কি জিনিস? ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ সি, এটা হচ্ছে একটা ল, আইন। এই আইন অনুযায়ী চলে হচ্ছে ইটলস, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। সো খেয়াল করেন, ল অফ দ্য সি হচ্ছে এখানে মেইন জিনিস। একটা হচ্ছে ইউনাইটেড নেশনস কনভেনশন, যেটা হচ্ছে আসলে লটা, আর সেই ল অনুযায়ী চলে এমন একটা আদালত হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। তো একটা হচ্ছে ইটলস, একটা হচ্ছে আনক্লজ। দুইটার অ্যাব্রেভিয়েশনটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে। আর ইটলস থেকে বাংলাদেশ মিয়ানমারের সাথে জিতে। আর একটু মনে করার চেষ্টা করেন, ভারতের সাথে কোত্থেকে জিতে? পিসিএ থেকে, তাই না? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। আর মিয়ানমারের সাথে জিতে হচ্ছে ইটলস থেকে, ভারতের সাথে 2014-তে, মিয়ানমারের সাথে 2012-তে। আর দুইটাতেই কি হয়? বাংলাদেশ মামলাটা জিতে। তো এই যেটা আমি বললাম, ইটলস পরিচালিত হয় আনক্লজ অনুযায়ী। এটা হচ্ছে আনক্লজ হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন, আর এই ইটলস এটা অবস্থিত হচ্ছে জার্মানির হ্যামবুর্গে। আর আমাদের যে পিসিএ ছিল এটা অবস্থিত নেদারল্যান্ডের হেগে। এরপর বাংলাদেশের আবহাওয়া নিয়ে টুকটাক কথা, যেহেতু আমরা বাংলাদেশ ডিটেলস পড়তেছি। তো বাংলাদেশের আবহাওয়াটার নাম হচ্ছে নাতিশীতোষ্ণ। সো নাতিশীতোষ্ণ আসলে নাতি নাতনির কথা বলে নাই কিছু, নাতিশীতোষ্ণ এর মানে হচ্ছে নাতি মানে হচ্ছে না, শীত মানে হচ্ছে তো ঠান্ডা, উষ্ণ মানে হচ্ছে গরম। তো আলটিমেটলি মিনিং দ্বারাই হচ্ছে না খুব বেশি শীত না খুব বেশি গরম। বাংলাদেশের আবহাওয়া হচ্ছে এরকম।
বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বা ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। সো আবহাওয়ার জলবায়ু কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস, এটা মাথায় রাখবেন। আবহাওয়া হচ্ছে শর্ট টাইমে, যে 1 বছর 2 বছর এরকম টাইমে, আর জলবায়ু হচ্ছে বিশাল বড় সময় জুড়ে। সো বাংলাদেশের জলবায়ু হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, আর আবহাওয়া হচ্ছে নাতিশীতোষ্ণ। গড় বৃষ্টিপাত 203। তো এইখানে আবার আমরা ওই টেকনিক কাজে লাগাবো। 203 403 ছিল হচ্ছে আমাদের গণপরিষদের সদস্য, 203 সেন্টিমিটার হচ্ছে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত। বার্ষিক গড় তাপমাত্রা 26.70 ডিগ্রি সেলসিয়াস। শীতলতম মাস জানুয়ারি, উষ্ণতম মাস এপ্রিল। শীতলতম স্থান লালখান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তো মৌলভীবাজার হচ্ছে জেলা, শ্রীমঙ্গল হচ্ছে এটার উপজেলা, সেটার মধ্যে লালখান হচ্ছে একটা জায়গা। তো এইখানেও সেম কেস, যেখানে বৃষ্টিপাত বেশি ওইখানে তাপমাত্রা কম, দ্যাটস ওয়াই ওইখানে শীতল বা ঠান্ডা বেশি। তাহলে আমরা বলতে পারি জায়গার হিসেবে সিলেটের, ওইটা তো আমরা পড়ছিলাম জেলা হিসেবে, যে সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, সিলেটের তাপমাত্রা কম সবচেয়ে, আর সিলেট শীতলতম। আর জায়গার হিসেবে লালখান হচ্ছে বাংলাদেশের শীতলতম জায়গা, বিকজ এখানে বৃষ্টিপাতও বেশি হয়। সেইমভাবে লালপুর, এখানে বৃষ্টিপাত কম হয়, তাই এটা উষ্ণতম জায়গা। আর এটা কই অবস্থিত? নাটোর জেলায়। খেয়াল করবেন, আমরা জেলা হিসেবে আলাদা তথ্য পড়ছি, এখানে স্থান হিসেবে আলাদা তথ্য পড়তেছি। তো এই জিনিসটা যেন একটু মাথায় থাকে, কনফিউজড না হন, এই প্রশ্ন যেন না করে বসেন যে সিলেটকে তো পড়ছি, এখানে বৃষ্টিপাত বেশি হয়। আমি আবার বলতেছি, সিলেটে বৃষ্টিপাত বেশি হয়, সিলেটে শীতলতম, সিলেটে তাপমাত্রা কম, বাট এটা হচ্ছে জেলার হিসেবে। বাট একটা স্থান হিসেবে এই যে আমরা লালপুর পড়লাম, লালখান পড়লাম, এদেরটা হচ্ছে উষ্ণতম শীতলতম ওই হিসেবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, এটা অবস্থিত ঢাকার আগারগাঁয়ে। মোট আবহাওয়া স্টেশন আছে হচ্ছে 35টি। এখানে নদী বন্দরের ব্যাপারটা যদিও প্রাসঙ্গিক না, বাট কেন এখানে লেখা হয়েছে, এই যে দেখেন, বাংলাদেশের মোট নদী বন্দর 35টি, আবার আবহাওয়া স্টেশন 35টি। তো এইভাবে একটু মনে রাখার ট্রাই করবেন। আমরা সব জায়গায় সব লিঙ্ক হয়তো আমি নিজেও জানি না, ঠিক আছে, আপনারা নিজেরা যখন পড়বেন তখন দেখবেন যে আপনারা নিজেরা অনেক কিছুর সাথে অনেক কিছু লিঙ্ক করতে পারতেছেন। তো এটার জন্য আসলে পড়াশোনাটা দরকার, তো এই পড়াশোনাটা আপনারা করবেন ভালো করে। বাংলাদেশের 80% বৃষ্টি হয় বর্ষাকালে। আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র আছে হচ্ছে 2টা, ঢাকায় একটা, চট্টগ্রামে। সো এই হচ্ছে মোটামুটি আবহাওয়া স্টেশন রিলেটেড তথ্য। এরপর আসেন স্পারসো, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এদের কাজ হচ্ছে বেসিকলি ঘূর্ণিঝড় দুর্যোগের পূর্বাভাস দেয়া, অ্যান্ড অলসো মহাকাশে রিমোট সেন্সিং, এই সমস্ত বিষয় নিয়ে টুকটাক গবেষণা করা। এটাও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, এটার প্রধান প্রধানমন্ত্রী। এর কারণ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আলাদা কোনো মন্ত্রী নাই, প্রতিরক্ষা মন্ত্রণালয়টা বাই ডিফল্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্ডারে। ভূ উপগ্রহ কেন্দ্র, ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে যেখান থেকে স্যাটেলাইটের সিগন্যাল গ্রহণ করা হয়। বাংলাদেশের তো এখন নিজের স্যাটেলাইট আছে, রাইট, বঙ্গবন্ধু 1। তো সেইটার সিগন্যাল বা এছাড়াও অন্য যে স্যাটেলাইট যেগুলো ইউজ করে আমরা টেলিভিশন দেখি, যেগুলো ইউজ করে আমরা বাইরের বিভিন্ন দেশের চ্যানেল, ওদের খেলা বা মুভিজ এসব দেখি, এগুলো হচ্ছে ওই স্যাটেলাইট থেকে এই ভূ উপগ্রহ কেন্দ্রে আসে। তারপর সেখান থেকে সিগন্যালগুলোকে আমাদের যার যার টিভিতে পাঠানো হয়। তো বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র ছিল বেতবুনিয়ায়, যেটা রাঙামাটি জেলায় অবস্থিত, 1975 সালে তৈরি করা হয়। দেন সেকেন্ড ছিল তালিবাবাদ, এটা গাজীপুরে, 1982 সালে প্রতিষ্ঠিত হয়। থার্ড হচ্ছে মহাখালী, এটা ঢাকায়, 1995-তে প্রতিষ্ঠিত। লাস্ট অ্যান্ড ফোর্থ সিলেটে, সিলেট জেলাতেই অবস্থিত, 1997 সালে প্রতিষ্ঠিত হয়। এই মোট 4টা ভূ উপগ্রহ কেন্দ্র আছে বাংলাদেশের। ভূ পর্যবেক্ষণ, ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র, এটাও আছে 4টা। এই 4টা কই কই? চট্টগ্রাম, ঢাকা, রংপুর, সিলেট। মানে এখান থেকে ভূমিকম্পর বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। আবহাওয়া কেন্দ্র, এটাও 4টা, ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার, পটুয়াখালী। খেয়াল করেন, আবহাওয়া কেন্দ্র এক জিনিস, আঞ্চলিক আবহাওয়া স্টেশন কিন্তু আরেক জিনিস। আঞ্চলিক আবহাওয়া স্টেশন ছিল 2টা, ঢাকায় আর চট্টগ্রামে, আর আবহাওয়া কেন্দ্র হচ্ছে 4টা,
ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার, পটুয়াখালী। এই পতেঙ্গা কিন্তু আলটিমেটলি চট্টগ্রামের ভিতরেই। সো চট্টগ্রামও যদি অপশনে থাকে যে কোথায় আবহাওয়া কেন্দ্র আছে, সো চট্টগ্রামও থাকে, পতেঙ্গা না থাকে চট্টগ্রাম, তখন কিন্তু চট্টগ্রামকে আপনারা কারেক্ট করবেন। এরপর হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আরও কিছু টুকটাক তথ্য। শুরুতে তো আমরা দেখলাম যে বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা হচ্ছে 16.17 কোটি বা 16,17,00,000। এটা হচ্ছে সরকারি তথ্য বেসিকলি। আর একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই, 2021-এর অক্টোবর মাসের রিপোর্ট অনুযায়ী বর্তমানে মানে পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা হচ্ছে 16,91,00,000। তো এটা যেহেতু এখনো আপডেটেড না, আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম, ডিপেন্ড করবে সরকার যদি এটা আপডেট করে সো এটা কার্যকর হবে। সরকার আপডেট না করলে আমরা জেনে রাখবো যে না এটাও ঠিক তথ্য, আমরা যেন আইডেন্টিফাই করতে পারি পরীক্ষায় যে 16.17 নাই, তখন কোনটা ঠিক। তখন অপশানে 16.91 আসছে আর আমি বললাম যে অপশন তো ঠিক নাই, তাহলে সমস্যা। তো এরকম আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিব যে কোন তথ্যগুলো সরকার আপডেটেড, কোনগুলো ঠিক তথ্য ওটার পাশাপাশি, অ্যান্ড কিভাবে আপনারা কোয়েশ্চেনগুলো আনসার করবেন। উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় হচ্ছে 1872 সালে। এর ঠিক 102 বছর পর বাংলাদেশ যেহেতু 1971-এ স্বাধীন হয়েছে, 1974-এ বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়। আদমশুমারি লাস্ট যেটা হয়েছে সেটা অনুযায়ী বাংলাদেশের মোট আদিবাসী উপজাতি, যেটাই বলি না কেন, কাজ সরকার তো উপজাতি বলে, আদিবাসী বলে না। আবার যারা ওইখানকার ভূমিপুত্র তারা নিজেদেরকে আদিবাসী বলেন, উপজাতি বলেন না। সো যেটাই হোক, ওটা আছে হচ্ছে মোট 50টা। মাতৃতান্ত্রিক আদিবাসী গোষ্ঠী আছে হচ্ছে গারো আর খাসিয়ারা। পুত্র পিতার পরিচয়, কন্যা মাতার পরিচয় পরিচিত হয় হচ্ছে ত্রিপুরা সমাজে। সো ত্রিপুরা আমরা কিন্তু দেখছি ইন্ডিয়ার একটা স্টেটের নাম ত্রিপুরা, আবার ত্রিপুরা কিন্তু একটা আদিবাসী বা উপজাতি জনগোষ্ঠীর নামও। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেটা আমি বললাম যে বাংলাদেশে কোনো আদিবাসী নাই, সরকার বলতেছে এখন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলাই দীর্ঘদিন আদিবাসী হিসেবেই পরিচিত ছিল আমাদের মাঝে, অ্যান্ড এরা এখনও নিজেদেরকে আদিবাসী হিসেবেই দাবি করেন, বলেন যে সরকারের এই স্টেপটা তারা মেনে নেন নাই। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মোটামুটি টপিক ছিল, যেখানে আমরা বাংলাদেশ নিয়ে ডিটেইলসে বেশ কিছু জিনিস, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার টুকটাক বাকি জিনিস, যে বিভাগ, জেলা এবং বিভাগওয়ারি তথ্য, এবং বাংলাদেশের জনসংখ্যা নিয়ে টুকটাক যে বেসিক তথ্যগুলো, এগুলো জানার চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে।